কন্ট্রাস্ট হচ্ছে আমাদের গ্রুপটার নাম, ঠিক আছে? কন্ট্রাস্ট হচ্ছে গ্রুপটার নাম। আচ্ছা, একটা কোশ্চেন করি, গ্রাফিক্স ডিজাইনার না গ্রাফিক ডিজাইনার? হ্যাঁ, না, কাউকে যদি বলে আপনি গ্রাফিক ডিজাইনার নাকি গ্রাফিক্স ডিজাইনার? গ্রাফিক্স। কিভাবে গ্রাফিক্স আলাদা? পার্থক্য কি? আলাদা তো, তাহলে পার্থক্য আছে অবশ্যই, তাই না? গ্রাফিক্স, আপনি কি গ্রাফিক্স ডিজাইনার নাকি গ্রাফিক ডিজাইনার? আচ্ছা, আপনার কথা হলো গ্রাফিক্স ডিজাইনার। আর তাহলে গ্রাফিক আর গ্রাফিক্সের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, সব ধরনের ওয়ার্ডস, তার মানে বলতেছে বহুবচন। গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার না, ঠিক আছে? গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে? এইটা নিয়ে একটু গুগলে সার্চ দিবেন, ঠিক আছে? মজা পাবেন, দেখে যে এক একজন এক এক রকম কথা বলতেছে। গ্রাফিক্স ডিজাইনার হয় না, গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে? এটা মনে রাখবেন। উচ্চারণ না, গ্রাফিক আর হচ্ছে গ্রাফিক্স, তাই না? বাইরে কি দেখেন? হ্যাঁ, এটা না একটা বড় কন্ট্রোভার্সি আছে আর কি। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করব, ওই আর কিছু লোক আসতেছে, ফোন দিতেছে, ফোন দিয়ে মেসেজ পাঠাইছে, একটু ওয়েট করতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা, ডিজাইন তো কি আমরা জানি না, আমরা শুনছি ডিজাইন কি ফার্স্ট ক্লাসে বা ওইরকম। তো এখন ডিজাইন বলতে আপনার কাছে কি মনে হয়, ডিজাইন কি আর্ট নাকি সায়েন্স? কে কে বলে আর্ট, হাত তোলেন। আচ্ছা, দুইটা, রাইট। ডিজাইন আর্টও হয়, সায়েন্সও হয়, ঠিক আছে? অ্যানিমেশন মুভি ডিজাইন, ডিজাইনটা, হ্যাঁ, সব কিছুই আপনার ডিজাইনের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো গ্রাফিক ডিজাইন হচ্ছে যেটা ভিজুয়ালি যে ডিজাইনটা, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, তো ভিজুয়াল ছাড়া কি আর কোনো ডিজাইন নাই? আছে তো, ওই যে আমরা বলছিলাম, ঠিক না? আপনার সাথে আমরা কমিউনিকেশন করতেছি, একটা কিছু বললাম, আপনি ভিজুয়ালাইজ করলেন, মনের মধ্যে ভিজুয়ালাইজ করলেন, ওটা তো ভিজুয়ালাইজ হয়েছে, ঠিক আছে? তার মানে কমিউনিকেশন হয়েছে, রাইট? আমি ওই যে একটা ডগ দিছি গ্রুপে, দেখছেন? ইন্ট্রোডাকশন টু গ্রাফিক ডিজাইন, ওখানের মধ্যে গ্রাফিক্স লিখছে না গ্রাফিক লিখছে? আচ্ছা, সো ওই ওটা একটা আর্টিকেল থেকে মডিফিকেশন করা হয়েছে, নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? ওটা আমার লেখা না, তাহলে আমার লেখা থাকলে অবশ্যই নাম দিতাম। সো ডিজাইনটা, যে কোনো ডিজাইন হচ্ছে প্ল্যান, একটা প্ল্যান হইতে পারে, ঠিক আছে? আপনি একটা প্ল্যান করলেন, যেখান থেকে আপনি ওখানে যাবেন, তার মানে একটা প্ল্যান করা, ডিজাইন করা, ঠিক না? আপনি একটা লক্ষ্যে পৌঁছালে আপনার ডিজাইনটা সাকসেসফুল হবে। আর গ্রাফিক ডিজাইন হচ্ছে যেটা ভিজুয়ালি আপনি
ডিজাইন করেন, যেটা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করে যে বিষয়টা। আচ্ছা, ওরা আসতে থাকুক, আমরা একটু জাস্ট এমনি অন্য অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করি যেটা ক্লাসের বাইরে। বাইরে কি রিলেটেড, কিন্তু জানি যে বাইরের দেশে তাদের স্যালারি কত হয়, হ্যাঁ, ডিজাইনের স্যালারি কত হয়, গ্রাফিক ডিজাইনের স্যালারি কত হয়, যে পার্মানেন্ট জব করে। লোকেশন এফেক্টসেবল ইউএসএ তে ওই স্টেট ভিত্তিক তাদের স্ট্যান্ডার্ড আওয়ার আছে, ঠিক আছে। তার মানে মিনিমাম হচ্ছে আওয়ার হচ্ছে $9 যে কোনো জবের, তার মানে মিনিমাম $9 দিতে হবে, হ্যাঁ, পারিশ্রমিক। তো আবার স্টেট অনুযায়ী তাদের পারিশ্রমিকের স্ট্যান্ডার্ড আছে, এবং সবচেয়ে নিম্ন হচ্ছে $9 করা হয়েছে, ঠিক আছে। এটা গত বছর করছে, হ্যাঁ। হ্যাঁ, ম্যাক্সিমাম নাই, ম্যাক্সিমাম নাই, অ্যাভারেজ আছে। গ্রাফিক ডিজাইনের এইটা স্যালারিটা কমে গেছে আগের থেকে ইউএসএ, ঠিক আছে, আগের থেকে কমে গেছে। না, কম্পিটিশনের কারণে আসলে আসলে কি যে এখন যদি গ্রাফিক ডিজাইন বলতে ওই শুধুমাত্র যে ভিজুয়ালি কাজ করে, হ্যাঁ, প্রিন্ট ম্যাটেরিয়াল বা শুধুমাত্র ওয়েবের টেমপ্লেট ডিজাইন করে, কিন্তু আসলে ইউএক্স বা ইউজার ইন্টারফেস সম্পর্কে তার ওই ধরনের এক্সপিরিয়েন্স নাই, তাদেরকে তার মানে তারা গ্রাফিক ডিজাইনের ওই দিকটায় ফেলে দিছে এরা, হ্যাঁ। সো রেঞ্জ হচ্ছে 30,000 থেকে 60,000 ইয়ারলি, ঠিক আছে। প্লাস টোটাল পে হচ্ছে এরকম হইতে পারে, অবশ্যই ডলার। আর স্টার্টিং স্যালারি হচ্ছে যে 42,000 আর কি, স্টার্টিং মান্থ ইয়ারলি 42,000 পাবে। এখানে দেখতে পারবেন যে আপনি কোনো একটা স্কিল বা সফটওয়্যার বা কোনো প্রোগ্রামিং নলেজ বা কোনো গ্রাফিক ডিজাইন টুল 3D বা এইসব কিছু শিখতে চাইতেছেন, এটার এখন কি অবস্থা আছে, স্ট্যাটাস কি আছে, এই পে স্কেলের মাধ্যমে দেখতে পারবেন। তার মানে কি ডিমান্ড যদি থাকে এখানে দেখাবে যে ডিমান্ড, তার মানে ডিমান্ড থাকলে ওটার প্রাইস হাই হবে, তাই না। এই যেখানে দেখাচ্ছে, ঠিক আছে, স্কিল দ্যাট এফেক্টস গ্রাফিক ডিজাইনার স্যালারিজ, অ্যাডোব আফটার এফেক্ট যে জানে তারা একটু উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, তার মানে আপনি গ্রাফিক্স জানেন প্লাস প্রজেক্ট ম্যানেজও করতে পারে, তার মানে আপনার গ্রাফিক্সে কাজ আসলে আপনি তার মানে আপনার যে টিমকে মেনটেন করতে পারেন, যে কাজটা আছে কীভাবে ডেলিভারি দিবেন, কীভাবে কাজ হবে, হ্যাঁ, ওয়ার্ক ফ্লোটা কী হবে, ঠিক আছে। প্রজেক্ট ম্যানেজার তার মানে সে হয়তো গ্রাফিক ডিজাইন ভালো জ্ঞান রাখে, ওটা বাড়তেছে। অ্যাডোব অ্যাক্রোবেট এগুলোতেই ছিল না, ইলাস্ট্রেটর কমছে, ওয়েব ডিজাইন কমছে, HTML কমছে কি এটা নিচের দিকে যাচ্ছে আর কি, ঠিক আছে। ন্যাশনাল অ্যাভারেজ হলো 40,000, অ্যাডোব ইন্টারভিউ কমছে, ডিজাইন কমছে, প্রোডাক্ট ফটোগ্রাফি কমছে, অ্যাডোব ইলাস্ট্রেটর সবই কমা। কমছে, আমি বললাম না, এটা দেখলেই বোঝা গেছে কমছে, ঠিক আছে। আবার বাড়ে এরকম কিছু না। না, শেয়ার বাজারে না, এখন মনে করেন যে কাজ নাই, ওদেরও তো কাজ বা ওই ধরনেরই, হ্যাঁ, দেখা যায় ওই ধরনের কাজ হচ্ছে না, প্রিন্টিংয়ের কাজ হচ্ছে না, তাহলে তো ডিমান্ড থাকবে না। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আপনি তো গ্রাফিক ডিজাইনার থাকবে না, এরপরে এইগুলোতে চলে যাবে। যে গ্রাফিক ডিজাইনার থেকে আপনি কোথায় যাইতে পারেন, হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার থেকে আপনি আর্ট ডিরেক্টর হইতে পারেন, ওকে, হ্যাঁ। গ্রাফিক ডিজাইনার থেকে আপনি আপনার পজিশন আর্ট ডিরেক্টর নিয়ে যেতে পারেন, সিনিয়র গ্রাফিক ডিজাইনার হইতে পারেন, ওয়েব ডিজাইনার হইতে পারেন, গ্রাফিক ডিজাইনার ওয়েব, তার মানে গ্রাফিক ডিজাইন শুধুমাত্র ওয়েবের জন্য কাজ করে, ঠিক আছে। তারপরে যে ক্রিয়েটিভ ডিরেক্টর, ঠিক আছে। আবার এগুলো থেকে আপনার হইতে পারে সিনিয়র আর্ট ডিরেক্টর, ক্রিয়েটিভ ডিরেক্টর, হ্যাঁ, সিনিয়র ওয়েব ডিরেক্টর, ঠিক আছে, অ্যাসোসিয়েট ডিরেক্টর, মার্কেটিং ডিরেক্টর, ঠিক আছে। সো এগুলোতে যা হ্যাঁ, সেটাই, ওকে। তারপরে ইউএক্স ডিজাইন দেখতে হবে।
ইউএক্স সম্পর্কে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার, ঠিক আছে। 47 থেকে শুরু, হ্যাঁ, $1,00,000 মতো হয় স্টার্টিংয়ে, ঠিক আছে। যেমন আপনার ওই ক্যালিফোর্নিয়াতে আপনার গ্রাফিক ডিজাইন শুরু করলে আপনি তারপরে যে কোনো জায়গায় ওটাতে মিনিমাম 60-70 হাজার, ঠিক আছে। স্টেট ওয়াইজ ভ্যারি করে, ঠিক আছে। ওয়াশিংটনের দিকে বেশি, হ্যাঁ, নিউ ইয়র্কের দিকে কম। ইউএক্স ডিজাইনারগুলো দেখেন, এই যে ইউজার রিসার্চ, ইন্টারেকশন ডিজাইন বাড়তেছে, ইউজেবিলিটি টেস্টিং, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন বাড়তেছে, ইউজার ইন্টারফেস বাড়তেছে, ইন্ড ইউজার রিকোয়ারমেন্টস বাড়তেছে। ন্যাশনাল অ্যাভারেজ, এটার অ্যাভারেজ আছে 73,000, ঠিক আছে। এটা অ্যাভারেজ আছে 73,000। এটা বাড়বে, এটা কোনো কমবে না, এটা কমার শেষ। হয়তো ওই দেখা যায় যে ডিমান্ডের থেকে তার মানে লোক বেশি, তখন কমতে পারে। যেমন গ্রাফিক ডিজাইনার হয়েছে দেখে এরকম যে তাদের এনাফ পরিমাণ আছে। ভয় পাওয়ার কারণ নাই যে গ্রাফিক ডিজাইনার কমতেছে, ভয় পাওয়ার কারণ নাই, ওইটা থাকবে, ঠিক আছে, অনেক কিছু থাকবে। ওয়েব ডিজাইনার দেখে না, একটু ধারণা রাখতে হবে আশেপাশের আপনার রিলেটেড যে ইগুলা স্কিলগুলা বা ক্যারিয়ারগুলা, ওগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। অনেক কমছে দেখেন, এখন ইউএক্স ডিজাইনার থেকে কম। ইউএক্স ডিজাইনার কত ছিল এখানে? 47 চলে আসছে। ওয়েব ডেভেলপার দেখি, কোথায় গেল? এটাও কমে গেছে 56, ঠিক আছে, 56। সব দেখেন, ওয়ার্ডপ্রেস নাই, কমতেছে, মাইস্কুল কমতেছে, পিএসপি কমতেছে, এইচটিএমএল তো কমতেছেই, সিএসএস কমতেছে, HTML5 কমতেছে, সব, হ্যাঁ, অ্যাভারেজ 1% কমছে। আচ্ছা, 1% আছে। আবার ওই জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। তো ওই জাভাস্ক্রিপ্টের রিলেটেড যে জিনিসগুলো আছে, ওর ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, ওর রিলেটেড যে বিষয়, ওগুলো আবার বাড়তেছে। এই যে যেমন অ্যাঙ্গুলার জিএস, ঠিক আছে, জিএস হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটা প্রোগ্রামিংয়ের ASP.NET হচ্ছে যে মাইক্রোসফটের .NET, হ্যাঁ। সি তো সি প্রোগ্রামিং, SQL বাড়তেছে, জাভাস্ক্রিপ্ট বাড়তেছে, এগুলো আবার বাড়তেছে।
মোশন গ্রাফিক ডিজাইনার, মোশন গ্রাফিক ডিজাইন কি বলতে পারেন কে? মোশনটা কি? মোশন শব্দের অর্থ কি? কোনো কিছু মুভ করা, মুভ হচ্ছে, যাচ্ছে, এই হচ্ছে মোশন। ঠিক আছে? না না, কার্টুন না, এখানে কার্টুন হচ্ছে অ্যানিমেশন। মোশন হচ্ছে আমরা যে টিভিতে দেখি না বিভিন্ন ধরনের ওই দেখছেন ওই যে নিউজ নিউজ আরম্ভ হওয়ার আগে দেখা অ্যানিমেটেড হয়ে বিভিন্ন জিনিসগুলো দেখাচ্ছে। ঠিক আছে? এই দিক থেকে লেখা বা ওই জিনিসগুলো আসছে, নড়ে চলে চলে যাচ্ছে। ঠিক আছে? ওটা হচ্ছে মোশন গ্রাফিক্স। হ্যাঁ, অ্যানিমেশনের একটা অংশ। ঠিক আছে? অ্যানিমেশনের একটা অংশ। তোমার অনেকে মোশন গ্রাফিক্সে যাইতে পারে। ঠিক আছে? এরকম হয়। খুব ইন্টারেস্টিং আর কি মোশন গ্রাফিক্স। মোশন গ্রাফিক্স জানতে হলে আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর তো জানতে হবে। ফটোশপ আপনার গ্রাফিক ডিজাইন যদি নিয়ে কাজ করতে, ভিজুয়াল ডিজাইন নিয়ে কাজ করতে চান, তাহলে মাদার সফটওয়্যার হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর। ঠিক আছে? ফটোশপকে বলা হয়। সো ফটোশপ যদি আপনি মোটামুটি জানেন, তাহলে এই রিলেটেড অন্য অন্য সফটওয়্যারগুলোতে আপনি এমনিতেই পারবেন, আপনার খুব বেশি কষ্ট হবে না। ঠিক আছে? ফটোশপ জানলে ইলাস্ট্রেটর আপনার সুবিধা হবে, বা ইলাস্ট্রেটর জানলে আপনার ফটোশপ সুবিধা হবে। ঠিক আছে? একটা জানলেই ভালো মতো, আরেকটা এমনিতেই জানবেন। ঠিক আছে? সো মোশন গ্রাফিক্সের জন্য আরেকটা সফটওয়্যার আছে হলো অ্যাডোব আফটার এফেক্ট। ঠিক আছে? অ্যাডোব আফটার এফেক্ট। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার বলছি। গ্রাফিক্স তো একটা শব্দ আছে অবশ্যই, ওটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার হবে, গ্রাফিক্স ডিজাইনার হবে না। হ্যাঁ, গ্রাফিক্স তো একটা শব্দই অবশ্যই। পার্থক্য কি? হ্যাঁ, আজকে খুঁজবেন, এটা টাস্ক, সবাইকে দিছি, হোমওয়ার্ক দিছি এটা। মোশন গ্রাফিক্স বুঝতে পারছেন তো জিনিসটা কি? আচ্ছা, ইউটিউবে দেখি আমরা। এই ধরনের যে অ্যানিমেশনগুলা, ঠিক আছে, একটা মোশন গ্রাফিক্সেরই। ঠিক আছে? তারপরে মোশন ইনফোগ্রাফিক্স হয়, তার মানে ইনফোগ্রাফিক্স হচ্ছে ইনফরমেশন গ্রাফিক্স। ঠিক আছে? যেগুলোর মধ্যে আপনি ইনফরমেশন প্রোভাইড করে। ঠিক আছে? ইনফোগ্রাফিক্স। দেখেন, ইনফোগ্রাফিক্স শব্দটা একসাথে হবে, সরি। অনেকে শুধুমাত্র এরকম ইনফোগ্রাফিক্স নিয়ে কাজ করে। ইনফোগ্রাফিক্স কিন্তু অনেক ডিমান্ড। ঠিক আছে? ইনফোগ্রাফিক্সের অনেক ডিমান্ড। না না, তার মানে গ্রাফিক্সের একটা মিডিয়া। মোশন গ্রাফিক্সের, এটা হচ্ছে গ্রাফিক্স, ভিজুয়াল গ্রাফিক্সের একটা মিডিয়া। ঠিক আছে? তার মানে জিনিসটাকে যে লগো, লগোকে একটা গ্রাফিক্স না, গ্রাফিক সিম্বল না, ইনফোগ্রাফিক্স ওইরকম। ইনফরমেশন গ্রাফিক্স, যে গ্রাফিক্সটা আপনার ইনফরমেশন প্রোভাইড করে, সবই প্রোভাইড করে ইনফরমেশন, কিন্তু এটা একটু ব্রিফ আকারে প্রকাশ করে। যেমন জিনিসটা হচ্ছে কি, যে প্ল্যানেট স্টার্টেড উইথ ইউ, এই জিনিসটাকে বোঝাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, বিভিন্ন জিনিস, তারপরে স্ট্যাট হইতে পারে বিভিন্ন, আমি এটাতে না দেখালে অন্যটা একটু সুবিধা হবে, যারা দেখেন। এইটা দেখেন, আপনি গ্রাফিক্সের মাধ্যমে, হ্যাঁ, বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল ডাটা প্রোভাইড করে। ঠিক আছে? স্ট্যাটিস্টিক্যাল ডাটা ওটা হইতে পারে যে, যেমন মনে করেন যে
চিলড্রেন্স আউট অফ প্রাইমারি স্কুল, তার মানে প্রাইমারি স্কুল থেকে বের হয়ে যায় কত পার্সেন্ট, কত মিলিয়ন পৃথিবীতে, ঠিক আছে। এডুকেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, এত পার্সেন্ট, এত বা এত মিলিয়ন, হ্যাঁ, কোথায় কোথায়, ঠিক আছে, এরকম। এই যে যে বিভিন্ন ইনফরমেশন গ্রাফিক্যালের মাধ্যমে দেখাচ্ছে, প্লাস হচ্ছে ওই লেখাও তো অবশ্যই থাকে। আপনি যদি লেখা ছাড়া গ্রাফিক্স দিয়ে বোঝাতে চান স্ট্যাটগুলো, তাও বোঝাতে পারবেন, কিন্তু অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। এটা হচ্ছে ইনফোগ্রাফিক্স, ওকে। আর মোশন গ্রাফিক্স যে গ্রাফিক্সটা নড়বে, তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হবে, অ্যানিমেটেড হবে, এটা হচ্ছে মোশন গ্রাফিক্স। আবার তাহলে কি মোশন ইনফোগ্রাফিক্স কি হইতে পারে? তার মানে আপনি মোশনের মাধ্যমে কিছু ইনফরমেশন গ্রাফিক্স দিচ্ছেন, ঠিক আছে। এই জিনিসগুলো না আমরা আমাদের, তার মানে আমাদের এখানে, আমাদের বাংলাদেশে বা আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সার বা এই এই ইয়ে ক্যারিয়ারে যারা আছেন বা এই ধরনের কাজ করছেন, সবাই এই কাজগুলো করে না, ঠিক আছে। তো এটা কম্পিটিশনটা কম, কিন্তু ডিমান্ড অনেক, বুঝতে পারছেন? অনেক ডিমান্ড এটা ইনফোগ্রাফিক্স। অ্যাকচুয়ালি কি আপনি যদি সত্যিকার অর্থে গ্রাফিক্স সম্পর্কে বা ওই ধরনের সত্যিকার অর্থে গ্রাফিক্স জানেন, তার মানে এটার সারেগামা জানেন, আপনি যে কোনো জিনিসই করতে পারবেন, হয়তো অনেক ভালো করতে পারবেন না, কিন্তু ভালো করাটা কখন আসে? আপনার প্র্যাকটিস এক্সপিরিয়েন্স, তারপরে সে না, ঠিক না? কিন্তু আপনি করতে পারেন, আপনার সুইচ করতে বেশি কঠিন হবে না। হ্যাঁ, ইনফরমেশন তো আপনাকে প্রোভাইড করবে বা আপনি নিজে জানতে হবে। সাপোজ কি আপনার যদি কেউ এক ক্লায়েন্ট যদি বলে ইনফোগ্রাফিক্স করার জন্য, আপনাকে ডাটা দিয়ে দিবে, বেসিক্যালি ডাটা দিয়ে দিবে। আর যদি কেউ বলে না আপনাকে রিসার্চ করতে হবে, তাহলে কি, যদি আপনার রিসার্চ না থাকে, আপনি যদি রিসার্চ সম্পর্কে আপনার ধারণা না থাকে বা আপনার রিসার্চ এক্সপার্টিস না, তখন কি করবেন? যে অন্য কাউকে হায়ার করবেন আপনার এই প্রজেক্টের জন্য, তখন ওটার প্রাইস অবশ্যই বেশি হবে, তখন রিসার্চে কাজ ঢুকলো, ঠিক আছে। আপনার তো দরকার নেই এগুলো জানার জন্য, একটা ক্লায়েন্ট প্রোভাইড করবে। আপনি শুধু এই যে এই ইনফরমেশনগুলো কিভাবে ভিজুয়ালি প্রেজেন্ট করবেন, এটা হলো আপনার দায়িত্ব। কত ক্রিয়েটিভ হইতে, কত লোক ক্রিয়েটিভ হইতে, প্লাস হচ্ছে মানুষ ইজিলি বুঝতে পারে। আপনি সুন্দর করে ডিজাইন করলেন, কিন্তু ইনফোগ্রাফিক্স মানুষ বুঝতে পারলো না, তাহলে কিন্তু ইনফোগ্রাফিক্স কোনো মূল্য নেই। আপনার ডিজাইনেরই কোনো মূল্য নেই, ডিজাইনটা আপনার মিনিংফুল হইতে হবে মাস্ট, ঠিক আছে। মনে করেন আপনি মনের মাধুরী মিশে ডিজাইন করলেন, কিন্তু কোনো মানুষ বুঝলো না, ওই ডিজাইনের কোনো মূল্য নেই। ওটা শুধু সলিড আর্ট, ঠিক আছে, ওটা হচ্ছে আর্ট হয়ে গেছে, আমার সলিড আর্ট হয়ে গেছে, ওটার মধ্যে কোনো সায়েন্স নাই, ঠিক আছে। সো বুঝতে পারছেন ইনফোগ্রাফিক্স? ইনফোগ্রাফিক্স করতে পারেন ভবিষ্যতে যদি ইচ্ছা হয় আপনার, এগুলো ডিমান্ড আছে এবং আরো বাড়বে, এগুলোর ডিমান্ড বাংলাদেশই বাড়বে, বাংলাদেশের লোকাল মার্কেটই বাড়বে আরো, ঠিক আছে। গভর্নমেন্টের প্রচুর প্রজেক্ট থাকে ইনফোগ্রাফিক্সে। আপনি দেখেন না, ওই যে মা ও শিশু যদি কোনো স্বাস্থ্য কেন্দ্রে যান, ঠিক আছে, তখন বিভিন্ন ধরনের ছবি আঁকা থাকে না, মা ও শিশু, হ্যাঁ, ঠিক আছে, ব্রেস্ট ফিড করাইতেছে বা গর্ভবতী মহিলা তার যত্ন বা কিভাবে নেওয়া উচিত, ঠিক আছে, এই বিষয়গুলো দেখেন না, ওগুলো কি, ওগুলো তো ইনফোগ্রাফিক্স, ওগুলো ইনফোগ্রাফিক্স, ঠিক আছে। আমাদের এই থাকবে, প্রজেক্ট থাকবে কেমন, আপনারা প্র্যাকটিস করবেন, ইনফোগ্রাফিক্স প্র্যাকটিস করবেন বাংলাদেশে নিয়ে। যেমন বাংলাদেশে এরকম হইতে পারে কোনো এক, যেমন সংসদ ভবন নিয়ে আপনি ইনফোগ্রাফিক্স করলেন, সংসদ ভবনটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে, কে প্রতিষ্ঠিত করছে, এতজন ধারণ ক্ষমতা, ঠিক আছে, কতজন মনে করে রেকর্ড আছে কিনা এরকম, যে সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স ছিল ওই দিন, হ্যাঁ, বা ওই দিনের বিষয়টা কি ছিল, ঠিক আছে, সর্বনিম্ন অ্যাটেন্ডেন্স কত ছিল, ঠিক আছে, এরকম বিভিন্ন স্ট্যাট জোগাড় করতে পারবেন, ওয়েবে অভাবটাই। সব না করলে এক পেজের মতো হতে হবে, এক পেজের মতো। এখন ইট ইস ডিপেন্ড করে যে এটা যদি আপনি ওয়েবসাইট বা ব্যানারে দেন, তাহলে একটা সাইজ নির্দিষ্ট আছে, ঠিক আছে। যদি এটা ওই ওয়ালে টানানো হয়, তাহলে ওটা তো একটু বড় করতে পারবেন, ওটা আপনার প্রজেক্টের উপরে, যে প্রজেক্টটা কীরকম, ওইটার উপর নির্ভর করে, ঠিক আছে।
ওকে, তাহলে হুম জরিপের মাধ্যমে হইতে পারে। জরিপের রেজাল্টটা আপনি ইনফোগ্রাফিক্সের মধ্যে দেখাবেন। জরিপটা কি? জরিপ হচ্ছে আপনি যে জিনিসটা করতেছেন, তার মানে যে আজকে ওই বাংলাদেশে আদমশুমার, তার মানে বাংলাদেশে কত পপুলেশন করে, ওইটা হচ্ছে জরিপ। হ্যাঁ, আর ইনফোগ্রাফিক্স হচ্ছে কি ওই জরিপ, মনে করেন ওই জরিপের রেজাল্ট পাইছেন, ওটা নিয়ে এখন মানুষকে জানাবেন, গ্রাফিক্সের মাধ্যমে জানাবেন। ঠিক আছে, ওই ইনফরমেশন দেখো যে এত কোটি মানুষ, 17 কোটি মানুষ, ঠিক আছে, এর মধ্যে এত পুরুষ, এত মহিলা, এত শিশু, ঠিক আছে। হ্যাঁ, এরকম। বা আরও যদি আরও ভাঙা যায়, এটা আপনাকে যারা জরিপ করবে তারা আপনাকে প্রোভাইড করবে ইনফরমেশন। আপনার কাজ থাকবে ওই ইনফরমেশনগুলো নিয়ে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা, ডিজাইন করা, ঠিক আছে। আচ্ছা, দ্য 4 বেসিক প্রিন্সিপালস অফ ডিজাইন, ঠিক আছে। আজকে আমরা ডিজাইনের প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব, ঠিক আছে। 4টা দেওয়া হয়েছে, 5টা বলে, 10টা বলে, অনেকগুলো বলে। আমি 4টা নিয়ে আলোচনা করবো, দেন আস্তে ধীরে ধীরে আমরা অন্য অন্য জিনিসগুলো প্র্যাকটিক্যালে যখন ইমপ্লিমেন্টেশন করবো অন্য জিনিসগুলো ইনক্লুড হবে, বা বিভিন্ন সময়গুলো ইনক্লুড করবো, ঠিক আছে। কিন্তু এই 4টা জিনিস মনে করবেন এটা আপনার স্তম্ভ, ডিজাইন করার স্তম্ভ। তার মানে এই 4টা জিনিস যদি না থাকে, বা 4টা জিনিসের মধ্যে আপনার এই বিষয়গুলো না থাকে আপনার ডিজাইনে, তাহলে আপনার ওটা ভেঙে পড়বে, তার মানে পিলার, ঠিক আছে। ওকে, আচ্ছা। হয়তো হইতে পারে একটা ডিজাইনে আপনার সবগুলো প্রিন্সিপালি প্রযোজ্য হইতে পারে, আবার হইতে পারে 2টা প্রযোজ্য হইতে পারে, ঠিক আছে। ওকে, কন্ট্রাস্ট। আচ্ছা, কন্ট্রাস্ট বলতে আমরা কি বুঝি? একদম বেসিক যে জিনিসটা জানে কেউ বলেন কন্ট্রাস্ট। আমরা সব বলবেন না যে কন্ট্রাস্ট নাই, বেশি কন্ট্রাস্ট হয়ে গেছে, বলো একজন একজন। সামঞ্জস্যতা রাখা, আচ্ছা। একদম বলছে আপনি এক ছোট বড়। Okay. আপনি কি বলছিলেন? স্যার কালারটাকে যেমন আমরা টিভিতে ব্রাইট কন্ট্রাস্ট থাকে, আমরা ওগুলো ম্যাচিং করি, ব্রাইটের সাথে কন্ট্রাস্টটা কম বেশি কতটুকু হলে ভালো দেখাবে। কোনো কিছু আমি ডিসপ্লে করে বোঝানোর জন্য কন্ট্রাস্ট ইউজ করা হয়। হুম, আচ্ছা। ওটা হচ্ছে, হ্যাঁ, সবার কথা মোটামুটি ঠিক আছে। বিষয়টা হচ্ছে কন্ট্রাস্টটা কি হচ্ছে, কন্ট্রাস্ট হলো একটা থেকে আরেকটা জিনিসের ব্যবধান, নট ব্যালেন্স। গুড ব্যালেন্সটা হচ্ছে গুড কন্ট্রাস্ট, খারাপ ব্যালেন্স হচ্ছে ব্যাড কন্ট্রাস্ট। তার মানে কন্ট্রাস্টটা ভালো না খারাপ। কিন্তু কন্ট্রাস্টটা কি? কন্ট্রাস্ট হচ্ছে একটা থেকে আরেকটা, তার মানে 2টা জিনিস থাকতে হবে মিনিমাম, 2টা জিনিসের ব্যবধান। এটা হইতে পারে রং, কালার হইতে পারে, সাইজ হইতে পারে, অন্য কিছু হইতে পারে, দুজনের বৈশিষ্ট্য হইতে পারে, একজন মানুষের সাথে আরেকজন মানুষের বৈশিষ্ট্য হইতে পারে। বলে হ্যাঁ, তুলনা আর ব্যবধান জিনিসটা একটু আর কি ওই মেটাফরিকের মতো, ডিফারেন্স আর কি, ঠিক আছে। তুলনা, তার মানে আপনি তুলনা করলেন, এটা একটা জিনিস। আর যেটা হচ্ছে ব্যবধান আছে, হ্যাঁ, আপনি জানা আছে, ঠিক আছে, ওটা হচ্ছে ব্যবধান। আর তুলনা করা হচ্ছে কি, ওটাকে আপনি 2টা নিয়ে তুলনা করলেন যে এটাতে এটা কম, এটাতে বেশি, এটা হচ্ছে তুলনা করা, ঠিক আছে। থিংস উইচ লুক ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, ঠিক আছে, একটা জিনিসের সাথে আরেকটা ডিফারেন্ট, ঠিক আছে, যে ব্যবধানটা। কন্ট্রাস্ট অফ সাইজ, যেটা ও বলতেছিল, ঠিক আছে, কন্ট্রাস্ট অফ সাইজ। তাহলে কি এটা 2টার মধ্যে কন্ট্রাস্ট আছে না? আছে। তার মানে এটা কি? কন্ট্রাস্ট অফ সাইজ, ঠিক আছে। কন্ট্রাস্ট অফ সাইজ ডিজাইনে অনেক কিছু ভ্যারি করে। হ্যাঁ, দেখেন এটা বড়, এটা ছোট, কিন্তু
হ্যাঁ এটা বড় এটা ছোট আমি জানি, কিন্তু এরকম লাগতেছে না এটা দূরে এটা কাছে। বুঝতে পারছেন জিনিসটা? সো আপনি একটা জিনিস আপনার সামনে বোঝাইতে চাইতেছেন ভিজুয়ালি যে এটা সামনে আছে, তার জিনিসটা অবশ্যই পারবো। যদি দেখি না চাঁদ, চাঁদের মতো, চাঁদ তো অনেক দূরে, কিন্তু চাঁদকে এত ছোট, ঠিক না? কিন্তু দূরে দেখে ছোট দেখা যায়, দূরের জিনিস ছোট দেখা যায়, আমরা জানি এটা, ঠিক আছে? হ্যাঁ, সো ওইটা যখন কাছে আসবো আমি দেখবো যে একটু বড় 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 হতেছে। তো আপনি আপনার ডিজাইনের ব্যালেন্সটা ওরকম হবে, যদি জিনিসটা বোঝাতে চান এটা দূরে তাহলে ওটা ছোট থাকবে, যদি যেরকম কাছে তাহলে আপনার এটা বড় থাকবে, তাই না? আচ্ছা, ছোটবেলায় ওই যে আমরা কম বেশি সবাই আঁকা আঁকি করছি, অন্তত ওই যে গ্রামের দৃশ্য আঁকছি সবাই, ঠিক আছে? ভালো হোক খারাপ হোক আঁকছি, ঠিক আছে? তো আমরা আঁকছি না ওই যে দূরে নদীর ওপারের গ্রামগুলা, ছোট ছোট ঘর, হ্যাঁ আঁকছি না ওই জিনিসগুলা? আসলে আমরা ডিজাইন অলরেডি জানি, ঠিক আছে? জিনিসগুলোকে আমাদের এখন ইমপ্লিমেন্টেশন করতে হবে, ওই জিনিসগুলো ঝালাই করে নিয়ে আসতে হবে যে এগুলো কিভাবে সায়েন্টিফিকলি ভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি অথবা আর্টিস্টিক ওয়েতে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? পুরোনো জিনিসে এক্সাম্পল নিয়ে আসবো আমরা, ঠিক আছে? হ্যাঁ, সবচেয়ে একটা জিনিস মনে রাখবেন, এই ক্লাসগুলোতে একটু বোরিং হবে, থিওরি ক্লাসগুলো বোরিং হবে, কিন্তু এটাই আপনার ভিত্তি হবে, ঠিক আছে? তো কোর্স করে একটু ফ্রাস্ট্রেশন, হ্যাঁ এগুলো করলাম একটু কিছু, কিন্তু আপনি যদি সত্যিকার ক্যারিয়ারে যান দেখুন যে আপনার অনেক অনেক হেল্পফুল হবে, তখন আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? জিনিসগুলো তখন আর কপি করতে হবে না এত, ঠিক আছে? তখন আপনি নিজে থেকেই বিভিন্ন জিনিস বানাইতে পারবেন। ওকে, কপি করা পারে, কপি করলে ফটোশপে 4টা 5টা টুল দেখাই দিলে কালকে থেকে কপি শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কপি করার জন্য 3টা টুলই যথেষ্ট, পেন টুল, ঠিক আছে, আর কালার মারার যথেষ্ট। পেন টুল দিয়ে ওই শেপগুলো বানায়, কালার মারলেই তো কপি হয়ে যাবে, যে কোনো জিনিস বানাইতে পারবে, সমস্যা। 3 দিন, ওই যে 3 দিনে ফটোশপ শেখায় না, 1 সপ্তাহে ফটোশপ, ঠিক আছে? ওই যে ওখান থেকে শিখতে হবে, কিন্তু তারা ওই যে ওই শেষ পর্যন্ত কপি করতে পারবে, নতুন কিছু বানাতে পারবেন না। নতুন কিছু না বানাতে পারলেন আপনার কোনো লাভ নাই, ঠিক আছে? আপনি ওই জায়গায় থাকবেন, ঠিক আছে? ওই যে কেউ জন্য ওয়েট করতে হবে তো অবশ্যই, যে সে কপি সে দিবে, আমি কপি করে তারপর বানাবো বা দেখে দেখে বানাবো, ঠিক আছে? আচ্ছা, কন্ট্রাস্ট অফ সাইজ বুঝলাম। আচ্ছা, কন্ট্রাস্ট অফ সাইজ, কন্ট্রাস্ট অফ একই জিনিস, কন্ট্রাস্ট অফ ফন্ট সাইজ দেখেন, ওটা হচ্ছে আমরা শেপ দিলাম, শেপ দিয়ে বুঝলাম যে শেপটা ছোট বড় হতে পারে। তো দেখেন আপনার ফন্ট, আপনার যে টেক্সট, হ্যাঁ টেক্সটটা ছোট বড় করে আমরা কন্ট্রাস্ট ডিজাইনকে ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কন্ট্রাস্ট অফ ফন্ট সাইজ, ঠিক আছে? কন্ট্রাস্ট অফ ফন্ট সাইজ, হ্যাঁ, দ্য টেক্সট ইন দ্য সাইজ কন্ট্রাস্ট ইজ ইনক্রেডিবলি হিউজ, তেমন হিউজটাকে বড় করছি, হিউজ, ঠিক আছে? আর উপরে লেখাটা ছোট। তো আপনার ফন্ট ছোট বড় করে আপনি, হ্যাঁ ফন্টের সাইজ ছোট বড় করে এখানে কন্ট্রাস্ট আনতে পারেন ফন্টে, ঠিক আছে? টাইপোগ্রাফিতে, টাইপোগ্রাফি হচ্ছে যেটা ফন্ট দিয়ে যে গ্রাফিক্স তৈরি করতে হচ্ছে টাইপোগ্রাফি। টাইপো হচ্ছে টাইপ, যে টাইপ বলি না, টাইপ, টাইপোগ্রাফি তার মানে ফন্ট দিয়ে যে ওই ইনফোগ্রাফিক্স, টাইপোগ্রাফিক্স, ঠিক আছে? অনেক টাইপোগ্রাফিক্স বলে, টাইপোগ্রাফিকও বলে, ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে আবার দেখেন কন্ট্রাস্ট অফ ফন্ট সাইজ কালার অ্যান্ড শেপ, এখানে হোল একটা কম্পোজিশন আছে, যেটা কি কন্ট্রাস্ট অফ ফন্টস, তার মানে বিভিন্ন ধরন বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, ঠিক না? বিভিন্ন স্টাইলের ফন্ট আছে না, এটা একটা স্টাইলের ফন্ট, এটা একটা স্টাইলের ফন্ট, হ্যাঁ এটা একটা স্টাইলের ফন্ট, বিভিন্ন টাইপের ফন্ট আমরা জানি না, ওই যে টাইমস নিউ রোমান, এমএস ওয়ার্ডে দেখছি, এরিয়াল দেখছি না এগুলা, ঠিক আছে? তো এখানে আবার বিভিন্ন ধরনের ফন্ট আছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ফন্ট দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে, আবার ফন্টগুলো কি বিভিন্ন সাইজের করা হয়েছে, ঠিক আছে? আবার কালার বিভিন্ন কালার করা হয়েছে, আবার বিভিন্ন শেপ, তার মানে এক একটা শেপ, একটা শেপ ক্রিয়েট হয়েছে এক একটা, ঠিক আছে? তো শুধুমাত্র কন্ট্রাস্ট আমরা এই এলিমেন্টটা, এই প্রিন্সিপালটা ব্যবহার করেই কিন্তু একটা ডিজাইন করতে পারি, পারি কি পারি না? বুঝতে পারছেন তাহলে ডিজাইনের প্রিন্সিপালটা কত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? শুধুমাত্র এই প্রিন্সিপাল খাটিয়ে আপনি একটা ডিজাইন করতে পারেন, যে কন্ট্রাস্ট দিয়ে আমি একটা ডিজাইন করব, শুধুমাত্র কন্ট্রাস্ট থাকবে। তাহলে কন্ট্রাস্টের ভিতরে কি হতে অনেক কিছু থাকতে পারে, কন্ট্রাস্ট ইন ফন্ট, তার মানে বিভিন্ন টাইপের ফন্ট থাকতে পারে, ফন্টের সাইজগুলো থাকতে পারে, হ্যাঁ কালারগুলো থাকতে, ভ্যারিয়েশন হতে পারে, আমরা শেপগুলো আনতে পারি, করা যায়। এটা দিয়ে আপনি একটা ইউনিক ডিজাইন করতে পারেন, আজকে বাসায় করতে পারেন, ফটোশপ ইলাস্ট্রেটর লাগবে না, ঠিক আছে? আপনি খাতায় আঁকা আঁকি করেন, সমস্যা কি? খাতায় তো আঁকতে পারবেন, তাই না?
পারবেন না? নিজের মন ওই যে আমরা করি না যে টানা করে লিখি একটু ডিজাইন করে ডুডলিং করি না, ওই খাতা থাকলে পেজ থাকলে একটু দাগাদাগি সবাই করি। পেপার থাকলে তো একজন লোক দেখলে মোচ গোপ আঁকতাম না ছোটবেলায়, ওইটাই ডুডলিং করা। ঠিক আছে, এখন করবেন, এখনো করবেন, এখন করবেন ওরকম যে চেষ্টা করবেন যে হ্যাঁ মোচ দাড়ি বানাইছে এই লোকটাকে আমি একটু কার্টুনিস্ট বানাই, আরো কিছু বানাই, এটার মিনিংটাই চেঞ্জ করে ফেলি। ঠিক আছে, একটা জিনিস মনে করেন যে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে, ওই অ্যাডভার্টাইজমেন্ট আপনার প্র্যাকটিস করবেন এটা। ঠিক আছে, এটা আপনার প্র্যাকটিস করবেন, খুব ভালো হবে। যখন যদি অবসর টাইমে বা সামনে কিছু পান এই জিনিসটা মনে রাখবেন। আমার কথাটা বোঝা যাচ্ছে? মনে করেন যে এই দুইজন লোক দাঁড়িয়ে আছে, একটা কার্টুন, একটা কিছু ছবি আছে, দুইজন লোক দাঁড়িয়ে আছে। এখন আপনি ওটা ক্রিয়েটিভ ওয়েতে কি করলেন, দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দিলেন, আর্ট করে ওটাকে একটু চেঞ্জ করে ঝগড়া লাগাই দিলেন সামথিং, বা একটা লেখা দিলেন বা সামথিং। কার্টুন বানায় না, কার্টুন তো দেখছেন। ঠিক আছে, তো প্র্যাকটিস করবেন, ভালো হবে না, ভালো হবে এত ভালো হওয়ার দরকার নেই, কিন্তু প্র্যাকটিস করবেন, ওই ক্রিয়েটিভিটির আস্তে আস্তে আপনার স্কিলটা ডেভেলপ হবে, তাই না? আপনার মাথাকে, আপনার ব্রেনকে যত প্রেশার দিবেন আপনি আস্তে আস্তে সুপারম্যান হইতে পারেন। সুপারম্যান কিন্তু জানেন এটা বিষয়টা, যে সুপারম্যান চিনেন, সবাই চিনে, অন্য ক্যারেক্টার না চিনে সুপারম্যানকে সবাই চিনে। সুপারম্যান হচ্ছে আসলে কি, সে উঠতেছে বা ই করতেছে, এটা একটা ডিফারেন্ট জিনিস আর কি নিয়ে আসা হয়েছে। আমাদের ব্রেনের যে ক্ষমতা, হ্যাঁ, আর সুপারম্যান হচ্ছে ওটা প্রায় 70-80% ওটা ইউটিলাইজ করে। বলের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ইউটিলাইজ করতেছে কে জানেন? যার ব্রেন, হ্যাঁ, রাইট, আইনস্টাইন 19% বোধ হয়, সামথিং 6%, শিওর। ও তাহলে আমরা অনেক কম করি, বুঝতে পারেন? তার মানে যে ব্রেন, আমাদের যে ব্রেনের ক্যাপাসিটি আমাদের সৃষ্টিকর্তা দিছে, তার 6% আমরা ইউজ করলে আইনস্টাইন হইতে পারবো। 19% হয়তো মানে সুপারম্যানের, এইটা সামথিং লাইক 19%, একটু বিলিভ 19% হলে সুপারম্যানের মতো শক্তিধর হওয়া যায় মানুষ। আনবিলিভেবল লাগতেছে, কিন্তু সায়েন্স এটাই বলে। ঠিক আছে, আচ্ছা, তো কন্ট্রাস্ট, শুধু কন্ট্রাস্ট ব্যবহার করে আমরা এই ধরনের কাজ করতে পারি। সাইজটা হচ্ছে ছোট বড়, আর শেপটা হচ্ছে ডিফারেন্ট শেপ। যেমন একটা গোল শেপ, একটা চারকোনা শেপ, তো এটা হচ্ছে গোল, এটা হচ্ছে চারকোনা, তো ওর পার্থক্য ওই জায়গায়, দ্যাটস সেম কালারের শেপ, হ্যাঁ, দুইটাই ব্লু কালারের শেপ, কিন্তু একটা হচ্ছে গোল, একটা হচ্ছে চারকোনা, তাহলে ওটা শেপের ডিফারেন্স আছে, তাই না? আচ্ছা, কন্ট্রাস্ট অফ কালার। আচ্ছা, এখন দেখেন এখানে দেওয়া আছে যে কন্ট্রাস্ট অফ কালার। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড দেখি ইয়েলো, আর উপরে দেখেন ব্ল্যাক। তাহলে কি ওপরে যে কালারটা আছে, তার মানে দুইটা কালার আছে, ব্ল্যাক অ্যান্ড কি ইয়েলো, তো এটার মধ্যে তো একটা ডিফারেন্ট আছে, তাই না? ব্যবধান আছে, তাই না? এই যে ব্যবধানটা, একটা ভালো ডিজাইনার কি করে, এই ব্যবধানটাকে একটা মানানসই ব্যবধান বানায়। ঠিক আছে, মানানসই ব্যবধান, যেমন চোখে দেখতে আরাম লাগে, দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, তার মানে আপনি একটা গুড কন্ট্রাস্ট দিলেন, ভালো কন্ট্রাস্ট দিলেন। ঠিক আছে, হাই কন্ট্রাস্ট হচ্ছে কি, সবচেয়ে হাই কন্ট্রাস্ট কি বলেন তো, কি একটা এক্সাম্পল দিতে পারেন? কালারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবচেয়ে হাই কন্ট্রাস্ট, তাই না? সবচেয়ে হাই কন্ট্রাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সবচেয়ে লো কন্ট্রাস্ট কি হইতে পারে? ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক, দেখাই যাবে না। সবচেয়ে লো কন্ট্রাস্ট হোয়াইট অ্যান্ড হোয়াইট। সাদা কাগজের উপরে যদি সাদা কালি দিয়ে রং করেন, তাহলে কি ওটা বোঝা যাবে? তাহলে ওটার মধ্যে কোনো ব্যবধান আছে? তাহলে ওটা কন্ট্রাস্ট কি হয় নাই। এখন যদি আপনি একটু অফ হোয়াইট দেন, ঠিক আছে, দেখা যাবে, একটু দেখা যাবে, ভালো যাবে। ঠিক আছে, এরকম কালো দিলে একদম তো দেখাই যাবে। আমরা এই জন্য কালো কালি প্রেফার করি বেশি, ঠিক না? তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে, এটা দেখাচ্ছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের উপরে বিভিন্ন কন্ট্রাস্ট দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটার কন্ট্রাস্ট, এটা হোয়াইট আছে, হোয়াইট তো কালার অবশ্যই, তাই না? যদিও কালারের মধ্যে পড়ে না, হোয়াইটকে বলে কি জানে, লাইট। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা গুড কন্ট্রাস্টের এক্সাম্পলও দেখতে পারবেন, একটা ভালো কন্ট্রাস্টের এক্সাম্পল। ওকে, আচ্ছা, 1 2। আচ্ছা, এখন বলেন 1 আর 2 না,
কোনটা মনে হচ্ছে যে আপনার গুড কন্ট্রাস্ট, কোনটা মনে হচ্ছে গুড? টু শিওর? আচ্ছা দেখেন টু, দেখেন আমরা যখন একটা বিগিনার লাইফে গ্রাফিক ডিজাইনার থাকে প্রথম দিকে এই ধরনের ভুলগুলা করে, ঠিক আছে? এটা দেখেন দেখতে খারাপ লাগতেছে না, কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এটা তো দেখতে খারাপ লাগতেছে আপনাদের, সত্যি করে বলেন তো, লাগতেছে না? লাগতেছে না? খারাপ লাগতেছে, আচ্ছা ঠিক, অবশ্যই। তো এটা একটা ভালো কন্ট্রাস্ট না, এটাও একটা ভালো কন্ট্রাস্ট না, ঠিক আছে? স্যার প্রথমটা ছিল তো এটা ক্লিয়ার বেশি বোঝা যাচ্ছে। হ্যাঁ হইতে পারে, ক্লিয়ার বোঝা যাইতে পারে, ক্লিয়ার বোঝা যাচ্ছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে কিন্তু ভালো লাগতেছে না, ঠিক আছে? ভালো লাগতেছে না, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে? এটা সব থেকে বেশি প্রবলেম হয়, সব থেকে বেশি একজন গ্রাফিক ডিজাইনার তার শেখা শুরু করে সব থেকে বেশি প্রবলেম, ঠিক আছে? এটা ভালো কন্ট্রাস্ট দিবেন, এই ধরনের কন্ট্রাস্ট, ঠিক আছে? যেটা লেখাটা বোঝা যাবে এবং দেখতেও ভালো লাগবে, ঠিক আছে? জোর করে মনে করেন কালারফুল, এটা বেশি কালারফুল করতে গিয়ে এই ধরাটা খাইছে, ঠিক আছে? এটা আবার বেশি ম্যাচ করতে গিয়ে ধরাটা খাইছে, ওকে? এটা তো করা যায় কিন্তু একটু ডিফারেন্ট ভাবে করতে হবে, যখন একটু আপনি এক্সপার্ট হবেন, লেখা না অন্য কিছু হয়তো এলিমেন্ট দিয়ে করতে পারেন, ঠিক আছে? দ্যাটস ডিফারেন্ট থিং। আচ্ছা, এটা একটা হলো একটা কম্পোজিশন দেখাচ্ছে, দেখেন সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে, তাই না? বিভিন্ন কন্ট্রাস্ট অফ সাইজ, ঠিক আছে, শেপ দিয়ে বিভিন্ন ধরনের একটা কম্পোজিশন করছে, ওকে? আচ্ছা নেক্সট অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বলতে কি বুঝি? স্যার লাইন সোজা। সোজা লাইন, রাইট। আরেকজন? কোনো জিনিস সঠিক জায়গায় প্লেস করা। অ্যালাইনমেন্ট হচ্ছে জিনিসটা কি, যে একটা এক দলের মানুষ, একই গোত্রের মানুষ, একই দলের টিমের সব এক লাইনে থাকবে। স্কুলে আমরা ওই ফিজিক্যাল ওই এক্সারসাইজগুলো করছি, অনেকে ওই প্রাইমারি স্কুলে করাইতো ক্লাসের আগে, পিটি যেটা বলে, করছি না? ওই যে সবাই লাইন ধরে দাঁড়ায়, হ্যাঁ? প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা লাইন করে দাঁড়ায়, প্রত্যেকটা ক্লাস হচ্ছে এক একটা ক্লাস হচ্ছে এক একটা টিম বা এক একটা গ্রুপ, ঠিক আছে? তো ওই গ্রুপের এলিমেন্টগুলো যেমন তারা একই ক্লাসে, তারা এক লাইনে দাঁড়াবে, তারা একই ক্লাসে, তারা সবাই এক লাইনে দাঁড়াবে, এরা একই ক্লাসে এক লাইনে দাঁড়াবে, তাই না? তারপর লাইনটা সোজা হইতে হয়, তাই তো? সবাই আবার একসাথে সব কাজ করি। আচ্ছা এখানে দেখেন, হ্যাঁ অ্যালাইনমেন্ট আছে। যখন ওই যে আমরা পরীক্ষার খাতায় লিখে চেষ্টা করি যে যেখান থেকে শুরু করে ওইভাবে একই লাইন থেকে শুরু করার জন্য, ওটা কিন্তু অ্যালাইনমেন্ট, ঠিক আছে? আচ্ছা আবার দেখেন একটু অ্যালাইনমেন্টটা আবার একটু ডাইনামিক ওয়েতে করা যায়। দেখুন এরা এই অ্যালাইনে আছে না, ওরা কিন্তু একই লাইন, এইভাবে যদি চিন্তা করি, হরাইজন্টাল তো জানি কি না, ভার্টিক্যাল হরাইজন্টাল, হরাইজন্টাল কি? ভার্টিক্যাল তো স্যার সোজা, হ্যাঁ আর হরিজন্টাল হচ্ছে এইভাবে, হ্যাঁ হরাইজন্টাল হচ্ছে দিগন্ত, ওই যে বলে দিগন্ত, হরাইজন্টাল, ঠিক আছে? আচ্ছা এটা হরাইজন্টালি এই হাঁসগুলা অ্যালাইন আছে, কিন্তু ভার্টিক্যালি কি অ্যালাইন আছে? কিন্তু আবার ভার্টিক্যালি অ্যালাইন আছে। এতটুকু ছবির মধ্যে অনেক কিছু বোঝানো আছে, ঠিক আছে? বুঝতে হবে এরা কিভাবে অ্যালাইন আছে। এরা এই দলরা, এরা উপরেরটা হরাইজন্টাল, ঠিক আছে? হ্যাঁ বুঝেন নাই? হরাইজন্টাল কি? আচ্ছা ঠিক আছে, ওকে গুড। প্রশ্ন করছেন একদম রাইট টাইমে কোশ্চেন করছেন, তাহলে আবার ই করতে হবে। হরাইজন্টাল জানার জন্য ফটোশপ লাগবে না, কিন্তু আমি এখানে এক্সাম্পলের জন্য দেখছি, ঠিক আছে? আমি একটা মোটা করেই দাগ দিই। এই দাগটা কিভাবে দিছি? আড়াআড়ি ভাবে, তাই না? আড়াআড়ি ভাবে যে দাগটা, এইভাবে যে লাইনটা, এটা হচ্ছে কি
হরাইজন্টাল, ঠিক আছে, এটা হচ্ছে হরাইজন্টাল। এখন লম্বালম্বি যে দাগটা ভার্টিক্যাল, এটা হলো ভার্টিক্যাল লাইন, তার মানে লম্বা লাইন, একদম সোজা বাংলা, ঠিক আছে। আর এমনি এইভাবে কি লাইন এটা, হ্যাঁ আর এইভাবে লাইন, ঠিক আছে। এবার বুঝছেন হরাইজন্টাল কি? হরাইজন্টাল হচ্ছে এটা, ভার্টিক্যাল হচ্ছে এটা। বলেন আপনি আবার বলেন, রিপিট হবে, নিজেই বলবেন। লম্বালম্বি কি? যেটা লম্বা দাগ ভার্টিক্যাল, আর ভাবে যে দাগ হরাইজন্টাল, ঠিক আছে। নেক্সট এক্সাম্পলে যাই, আপনার এটা মেমোরিতে আশা করি হবে না। হরাইজন দিগন্ত, ঠিক আছে, হরাইজন সরি, কোনো কিছু যদি অনেক সময় কোনো শব্দ অর্থ সম্পর্কে দেখবেন যে ডিকশনারিতে দেয়া আছে তবুও বুঝতেছে না, হয় না অনেক সময়। তো আরেকটা মাধ্যম হচ্ছে ওইটার করা, আপনি দেখবেন যে ইমেজে গিয়ে ইমেজ, গুগলে গিয়ে ইমেজে সার্চ দেবেন ওই শব্দটা অর্থ নিয়ে। তো একটা ইমেজ কিন্তু অনেক কিছুই, হ্যালো, আমি ক্লাসে আছি, হ্যালো, আমি ক্লাসে আছি, ক্লাসে আছি। আচ্ছা ওকে, তখন ইমেজে গুগলে গিয়ে ইমেজে সার্চ দিবেন, ঠিক আছে। ইমেজ দ্বারা আমরা অনেক কিছু বুঝতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। গাছটা কিভাবে দাঁড়ায় আছে, সমুদ্রটা আমরা কিভাবে দেখতেছি, মনে থাকবে? গাছ আর নদী বা সমুদ্র এইভাবে চিন্তা করবেন। ওটা কমপ্লেক্সিটি ক্রিয়েট করে, এটা একটা ভালো এক্সাম্পল। অনেক সময় কমপ্লেক্সিটি সিলেক্ট করে, বা আমাদের ওই যে চিন্তা শক্তিটা, তার মানে একটু যখন ওই এক্সাম্পলটা দেই না, তখন হয় কি যে অনেকক্ষণ চিন্তা করে বলতে হয় মানুষের, যে বলবে সে কারণ ওই আছে, ঠিক আছে। কারণ আমার একটা প্রবলেম আছে, আমি ওই যে দের অ্যান্ড আড়াই আমি মিলে ফেলি, স্টিল এখনও মিলে ফেলি, ঠিক আছে। আমাকে একজন এক্সাম্পল দেওয়া হয়েছিল, দের দুইয়ের মতো শব্দ হয়, এটার উল্টা করবি, ঠিক আছে, তাই হয়ে যাবে। যখন আমি এটা চিন্তা করি তখন ওই পুরো ও আমাকে শিখাইছিল ওই দৃশ্য, আমি সব কিছু ওইভাবে মনে করি, ঠিক আছে। এরপরে ট্রান্সলেট করি যে দের দুই, ওটার উল্টা হচ্ছে একের মতো এক হাফ, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে। আমার ওইটা লাইফে অনেক কষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো এরকম অনেক কিছু আছে, যখন এখন এক্সাম্পল দিলে তখন মানুষের চিন্তা ওটা থাকে যায়। তো এরকম যেমন ভার্টিক্যালি গাছ আর সমুদ্র এইভাবে আমরা যদি চিন্তা করি, বা নদী, খুব ইজিলি, আর এক্সাম্পলটাও একটা সুন্দর নদীর দৃশ্য, ঠিক আছে। তো এটা খুব তাড়াতাড়ি ক্যাচ হয়, ঠিক আছে। সো এটা একটু তো বুঝবেন। আচ্ছা এখন বলেন যে ভার্টিক্যাল লেআউট আর হরাইজন্টাল লেআউট হলে কিরকম হবে। আমি যদি বলি ভার্টিক্যাল লেআউট, এখানে একটা ভার্টিক্যাল পেজ নেন, তাহলে ওই পেজটার দৈর্ঘ্য প্রস্থ কোনটা বড় ছোট থাকবে বলেন? হ্যাঁ, একটা সাইজ বলেন, নিচে থেকে একটা সাইজ বলেন, 5, 6 এরকম, 5, 4, 3। তাহলে প্রস্থ আমি যদি বলি ভার্টিক্যালি একটা পেজ নেবেন, হ্যাঁ লম্বা কম হবে। তাহলে যদি চওড়া হয় 7, লম্বা হইতে পারে 4, 5, ঠিক আছে। আর হরিজন্টাল রাইট, ঠিক আছে। এখন যদি বলি যে একটা জিনিস যদি বলি যে আপনার এখন আমি চাচ্ছি যে আমাদের ডিজাইনটা মানে হরাইজন্টালি একটা ভাব থাকবে, ঠিক আছে। তখন আপনাকে ওইভাবে চিন্তা করবে যে শুধুমাত্র আর্টই করবো হরাইজন্টালি না, ওই ক্যানভাসটাও নিব আমি হরাইজন্টালি, ঠিক আছে, ওইরকম। তো এটা আবার গ্রাফিক্যালে বা ফটোগ্রাফির ভাষায় বা আর্টের ভাষায় সুন্দর দুইটা শব্দ আছে। এটা ক্যানভাসের যে শব্দ, সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট, ঠিক আছে। ল্যান্ডস্কেপ, ওই যে আমরা ল্যান্ডস্কেপ করছি, আঁকছি ছোটোবেলায়, ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট, যেটা লম্বায় বড় সেটা হচ্ছে পোর্ট্রেট,
আর যেটা পাশে পড়ে সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ। যা আর্ট করে তার এই জিনিসটা জানেন। হ্যাঁ, আমরা যখন ফাইল নিব, নিউতে নিব, ঠিক আছে, এটাতে থাকবে না, ইলাস্ট্রেটরে থাকবে। ঠিক আছে, ইলাস্ট্রেটরে আছে সুন্দর করে দেওয়া। মানুষের ফেস, যেমন পাসপোর্ট ফটো, এটা কি হয়? ল্যান্ডস্কেপ হয় না পোর্ট্রেট হয়? পোর্ট্রেট হয়, রাইট, এক্স্যাক্টলি। তারপরে যে ছবি আঁকে মানুষের ছবিগুলো সাধারণত পোর্ট্রেট আকারে আঁকে, পোর্ট্রেট ওই আকারে আঁকে। আর যদি দৃশ্য একটা ক্যানভাস বা এরকম আঁকা যায় তাহলে ল্যান্ডস্কেপ আকারে আঁকে। ঠিক আছে, ইলাস্ট্রেটরে খুললে দেখবেন যে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ওরিয়েন্টেশন আছে। ঠিক আছে, তো দেখেন ইলাস্ট্রেটর আর ফটোশপ ইলাস্ট্রেটরটা ইনস্টল রাখেন, রেডি রাখেন। হ্যাঁ, আর ক্র্যাক করবেন ওই যে সিরিয়াল কি, ওইভাবে কিন্তু বুঝে শুনে ক্র্যাক করেন। হরাইজন্টাল ভার্টিক্যাল তো দ্যাটস তার মানে একটা লাইন বা অনেক কিছু হইতে পারে। হ্যাঁ, বাট পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপের অল্টারনেটিভ জিনিসটা না, তার মানে কি বলে এটাকে? অল্টারনেটিভ না, অল্টারনেটিভ ওয়ার্ড বলতে চাইতেছেন? অল্টারনেটিভ ওয়ার্ড হইতে পারে এক ক্ষেত্রে, পরোক্ষ না হলে প্রত্যক্ষভাবে হইতে পারে, এই প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে হইতে পারে। ঠিক আছে, সব কিছুতে একটা লাইন খুঁজে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন ওরিয়েন্টেশন। হ্যাঁ, এখানে দেওয়া আছে কি, এটা কি, এই সিম্বল দেখে কি বোঝে এটা কি ওরিয়েন্টেশন? তার মানে এটা ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট? আর এটা পোর্ট্রেট। যখন আমি ল্যান্ডস্কেপ নিচ্ছি, ওর এখানে হাইট উইথও চেঞ্জ হচ্ছে। দেখেন যদি পোর্ট্রেট নেই, এটা নিলে আবার এটা হচ্ছে। আপনি ইচ্ছা মতো নিতে পারবেন এখানে, তখন কাস্টম হয়ে যাবে। ঠিক আছে, সাইজ, তার মানে ওই যে আপনার আর্ট করবেন যেটাতে ডিজাইন করবেন, ওটার সাইজ কত হবে? এই ইলাস্ট্রেটরে বলে ওটাকে আর্ট বোর্ড। ঠিক আছে, আমরা ওটা দেখবো না পরে। সো ঠিক আছে, আচ্ছা, যখন আমরা ডিজাইন করব, যদি আমি চাই যে এটা এক লাইনে থাকবে, আপনার মধ্যে তার মানে যদি লাইন দাগও না কাটেন, তাহলে আপনাকে একটা ইনভিজিবল লাইন চিন্তা করতে হবে, যেখানে একটা লাইন আছে। ঠিক আছে, আমি এই লাইন বরাবর এই জিনিসটাকে রাখি, একটা ইনভিজিবল লাইন চিন্তা করবেন। বা যদি ওই বিভিন্ন ধরনের এখানে আপনার যদি চিন্তা না করতে পারেন যে পারফেক্ট হবে কি না হবে, ঠিক আছে, সমস্যা নেই, ওগুলার কাজ টুলস করে দেবে, ওইগুলোর কাজ আপনাকে টুলস করে দেবে। ঠিক আছে, যেমন সাপোজ আমরা দেখবো, জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। যেমন আমি চাচ্ছি এটা এক লাইনে থাকবে, এই দুইটা, কারণ কি এটা উপরে না এটা নিচে, আমি চাচ্ছি এটা এক লাইনে থাকবে। আমি দুইটা সিলেক্ট করে এখানে যে অ্যালাইনমেন্ট আছে এটাতে ক্লিক করলে এটা কাজ। এটা হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ, কিন্তু এই ডিসিশনটা কে নিছে যে এটা অ্যালাইনমেন্ট হবে? তাহলে ডিজাইন করলো কে? ঠিক আছে, টুলসের তেমন কোনো কাজ নাই, কিন্তু এই জিনিসটা আপনার যদি অ্যালাইনমেন্ট না থাকতো, হয়তো মনে করেন অ্যালাইনমেন্ট টুলস নাই ফটোশপে। ঠিক আছে, এটাও তো প্রথম দিকেও ছিল না ফটোশপের জন্মে। ঠিক আছে, হয়তো ছিল না, তখন তারা কি করতো, হয়তো একটা লাইন এরকম দাগ দিয়ে নিত এখান থেকে। ঠিক আছে, এটা গাইডলাইন, এটা আবার প্রিন্ট হবে না। ঠিক আছে, এটা গাইডলাইন, আপনার ইচ্ছা মতো এভাবে গাইডলাইন আপনি টানে টানে আপনার অ্যালাইনমেন্ট করতে পারেন ম্যানুয়ালি। ঠিক আছে, তখন তাহলে আমি কি করতাম, ওই টুলস নাই, আমি কি করতাম, এটা বরাবর লাইন টানে এরকম, তখন একটা ইনভিজিবল লাইন আমি দিতাম, চিন্তা করতাম, অথবা দেওয়ার সম্ভব হতো কিনা। যখন খাতায় ওয়ার্ড করবেন তখন একটা ইনভিজিবল লাইন চিন্তা করবেন। ঠিক আছে, ওকে, আচ্ছা। তো এটা এরকমই, যেমন এখানে থাকলাম, এখন আমার গাইডটা অফ করে রাখি। এখন দেখেন জিনিসটা, এটা অ্যালাইনমেন্ট আছে ওরা। এখন আমি কি অ্যালাইনমেন্ট করতে পারি, এটাকে কি অ্যালাইনমেন্ট করতে পারি? লেফট অ্যালাইন, তার মানে এ পাশে বা এই পাশে করতে পারি। হ্যাঁ, তাহলে আমি কি এটাকে অ্যালাইনমেন্ট করলাম, আগের থেকে মনে হচ্ছে যে তারা অর্গানাইজড, তাই না, ডিজাইনটা অর্গানাইজড, কিন্তু এরকম লাগলো যদি আপনি ডিজাইন করলে এরকম ভালো লাগবে? বুঝতে হবে, কিন্তু তারা একই দলের মানুষ, আপনি চাচ্ছেন এরকম কিছু ক্রিয়েট করার জন্য, বা আপনি একটা করলেন যে অ্যালাইনমেন্ট করতে চাইছিলেন কিন্তু অ্যালাইনমেন্ট হয় না, এরকম আছে, তো চাচ্ছিলেন যে একই লাইনে থাকুক, এরকম কিছু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস হয়। যেমন এই যে এটা হয়েছে, কিন্তু হয়েছে না, এটাকে অ্যালাইনমেন্ট হয়েছে, হয় না, কিন্তু স্টিল হয় না, কিন্তু লেফট অ্যালাইনমেন্ট। ঠিক আছে, আচ্ছা, ওকে, অ্যালাইনমেন্ট শুধু লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট হবে, অন্য কোনো অ্যালাইনমেন্ট হওয়ার? আচ্ছা, সেন্টার অ্যালাইনমেন্ট,
এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। তার মানে কি, তারা মাঝখানে বরাবর একটা দাগ চিন্তা করবেন, ওটা অ্যালাইনমেন্ট, তার মানে এরা এভাবে থাকবে, সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টারে। আচ্ছা ওকে, আচ্ছা এখানে এক্সাম্পলটা দেখেন। কি কি অ্যালাইনমেন্ট আছে এখানে? এটা কিন্তু অনেক অনেক পুরনো একটা এক্সাম্পল, ঠিক আছে? দেখেন এই যে ইনভিজিবল লাইনগুলো এখন দেয়া আছে, এটার মধ্যে বুঝতে পারবেন সেন্টার অ্যালাইনমেন্ট, তাই না? এখানে দেওয়া আছে কি অ্যালাইনমেন্ট, এখানে, ঠিক আছে? By making those invisible lines visible, we can see how this design makes good use of both edges and center alignment. তার মানে এটা সেম জিনিসই, ওটাতে দাগ দিয়ে দেখাইছে, ঠিক আছে? দেখেন এটা একটু অর্গানাইজ লাগতেছে, ঠিক আছে? বুঝতে সুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে কোনো? আচ্ছা এই যে এটা হচ্ছে আরেকটা অ্যালাইনমেন্টের, অনেকে বলি যে এটা প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট, ঠিক আছে? টেক্সট আমরা সব টেক্সট দিই না, এরকম ভাঙা ভাঙা টেক্সট, ওই যে এমএস ওয়ার্ডে আমরা অ্যালাইনমেন্ট করছি না, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, মাঝখানে, ঠিক আছে? এটা কি, এটাকে ফ্লাশ লেফট, তার মানে লেফটের দিকে হবে, ডানের এই পাশটা চিন্তা করবে না ও, ঠিক আছে? এটা কি রাইট, রাইটে অ্যালাইনমেন্ট, এই পাশটাও চিন্তা করবে না, ওই পাশটা কি অ্যালাইনমেন্ট হইতেছে না, এটাতে দুই পাশই চিন্তা করবে, ওকে? এটা কি কি হয়েছে, এটা সেন্টার, দেখেন সেন্টার অ্যালাইনমেন্ট, ওকে? আচ্ছা অ্যালাইনমেন্টের আরেকটা বড় হচ্ছে গ্রিড সিস্টেম, আমরা গ্রিড সিস্টেম সম্পর্কে জানবো। আচ্ছা গ্রিড সিস্টেমের সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে, আমরা কিছু না হইলেও ওই যে গ্রাফ পেপার তো দেখছি স্কুলে বা কলেজে, দেখছি না? ওই যে ইকোনমিক্সে আমরা ইউজ করছি না, বা ম্যাথে ইউজ করছি, তো গ্রাফ পেপারে দেখছেন এরকম লাইন টানা 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 টানা, ঠিক আছে? ছোট ছোট ঘর এবং খুব, তার মানে একদম পারফেক্ট করা, হ্যাঁ? তো আমরা কি করছি, আমরা যখন একটা দাগ টানছি, ওইটা বরাবর দাগটা টানছি, এটা বরাবর দাগ টানছি, তার মানে ওই গ্রিডগুলো আপনাকে হেল্প করছে কি, একটা গাইডলাইন হিসাবে হেল্প করছে, যেমন দাগটা একদম বরাবর হয়, পারফেক্ট হয়, ঠিক না? বরাবর হয়, পারফেক্ট হয়, ঠিক আছে? তো গ্রিড, বিভিন্ন ধরনের গ্রিড আছে, গ্রিডগুলো আপনাকে সাহায্য করবে আপনাকে ওই বরাবর ডিজাইন করার জন্য, অর্গানাইজ হইতে ডিজাইন করার জন্য, ঠিক আছে? আচ্ছা দেখেন জিনিসটা, আমি ভিউতে গেলাম, ভিউতে গিয়ে শোতে গেলাম, শোতে গিয়ে গ্রিড দিলাম, মনে রাখতে হবে না এটা, ঠিক আছে? এটা মনে রাখতে হবে না, জাস্ট আমি এক্সাম্পল। তো এখানে দেখেন ফটোশপে গ্রিড বের হয়েছে, তো এই যে ফটোশপের যে পেজটা আমরা নিয়েছি, ঠিক আছে, ওটা গ্রিড দেখাচ্ছে যে এটা গ্রিড হলে তুমি গ্রিডের হেল্প যদি চাও, ঠিক আছে? এখন আমরা জুম করে নেই, বরাবর বসালাম এই গ্রিডে, তাহলে কি গ্রিডে বসাইলাম এটা, ঠিক না? দেখেন একটা জিনিস খেয়াল করেন, গ্রিডটা ভাগ করা হয়েছে কিভাবে, আর এইভাবে লম্বা লম্বিভাবে, তাই না? এভাবে এভাবে না ভাগ করা হয়েছে। আচ্ছা কিছু বড় ঘর আছে, বড় ঘরের ভিতরে আবার ছোট ছোট ঘর আছে, তাই না? আচ্ছা এই বড় ঘরটাকে আমি যদি বলি, এটাকে কি বলতে পারি, একটা কলাম। কলাম শব্দ আমরা জানি, বোঝার আছে, বোঝার দরকার আছে, এটা কলাম শব্দ, এটা হচ্ছে একটা কলাম। তাহলে এখানে কয়টা কলাম আছে গুনেন তো? 8টা কলাম আছে। রো শব্দ শুনছি, তাহলে তাহলে কয়টা রো আছে? 8টা রো আছে, তাই না? তাহলে এই 8টা কলাম 8টা রো, এটা পুরোটা একটা গ্রিড সিস্টেম এখানে, ঠিক আছে? তো আপনাকে যদি বলা হয় কোনো সময় আপনার ওয়েবসাইটটা ডিজাইন করবেন একটা গ্রিড সিস্টেমে, যেটা অলরেডি যারা ডেভেলপার, যারা কোডিং করে, আপনি তো ডিজাইনটা করবেন, কোড করবে তারা, ওয়েব ডেভেলপাররা, ঠিক আছে? সো তারা একটা গ্রিড সিস্টেম ফলো করে, এই গ্রিডের মধ্যে ডিজাইন করলে তারা ইজিভাবে কি করতে পারে, ডিজাইনটা করতে পারে, বা সুবিধা আছে কিছু, এবং আপনারও সুবিধা আছে ডিজাইনে কিছু, ঠিক আছে? তো ওটাকে একটা গ্রিড সিস্টেম, ওয়েব ডিজাইনে একটা গ্রিড সিস্টেম আছে, তো আপনার ডিজাইনেও একটা গ্রিড সিস্টেম থাকে, ঠিক আছে? তো ওই গ্রিড সিস্টেমকে আপনি শুনবেন শব্দটা, যখন থেকে পপুলার হচ্ছে বলে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ শব্দটা শুনছেন? টুইটার বুটস্ট্র্যাপ, না শুনলে সমস্যা নাই, ঠিক আছে? তো বুটস্ট্র্যাপ হচ্ছে একটা গ্রিডিং সিস্টেম আর কি, ওরা গ্রিডটা বানাই দিছে। তো আপনি যখন ডিজাইন করবেন ওয়েবসাইট ডিজাইন, তখন ওই গ্রিডের মধ্যে ফালাই আপনার ডিজাইনটা করতে হবে, ঠিক আছে? তার মানে ওদের কলাম আছে, কয়টা কলাম থাকে জানেন?
12টা কলাম থাকে, ঠিক আছে? 12টা কলামকে আপনি আবার 16টা কলামে ভাগ করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? যেমন বড় দাগ আছে, ছোট ছোট দাগ দিয়ে তো আমি কলামগুলো ভাগছি, এখানে আরও কলাম বের করতে পারি, তার মানে এই ছোট দাগগুলো কি কলম হইতে পারে না? তাহলে বড় কলামের ভিতরে আবার ছোট কলম আছে, ঠিক না? ওই ছোট কলমের ভিতরে আরো ছোট কলম থাকতে পারে, ভিতরে যেতে যাইতে দিতে পারে, ঠিক আছে? তো বড় কলমের ভিতরে আবার ছোট কয়টা কলম আছে? 16টা কলম আছে, ঠিক আছে? সো এটা পুরোটাই হচ্ছে একটা গ্রিড সিস্টেম। হ্যাঁ, তো এই কলামটাকে ভাগ করে আপনি আরো কলাম বানাইতে পারেন, সমস্যা, ঠিক আছে? ওয়েব ডিজাইনারও বানাইতে পারেন। যখন আপনি ওই যে ওয়েব ডিজাইনের জন্য ডিজাইন করবেন, এই কলামগুলো, এই রুলসগুলো কিছু ফলো করতে হয় তাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন বলো যে কলামের ভিতরে ডিজাইন, এই এক কলামে আমি এই ডিজাইনটা রাখবো, ঠিক আছে? কিন্তু আপনার হচ্ছে না, তার মানে আপনার ডিজাইনটা রাখতে হয় 2 কলামে, এরকম আপনি রাখতে পারেন, সমস্যা, ঠিক আছে? যদি আবার আমরা চিন্তা করেন যে এটা এখানে রাখলেন, আরেকটা ডিজাইন রাখলেন এখানে, হ্যাঁ, তখন একটু মনে করেন যে আচ্ছা, এটা দেখা দরকার নেই, তাহলে একটু কনফিউজ হয়ে যাবেন, এটা পরে দেখবেন যখন আমরা বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করবো তবে দেখব। আচ্ছা, তো বুঝতে পারেন তো এরা কি কোনো গ্রিড সিস্টেমের মধ্যে পড়ছে? দেখেন তো, পড়ছে? দেখেন, একটা গ্রিড সিস্টেমের মধ্যে ফেলেও কিন্তু আপনি একটা ডিজাইন করতে পারেন, ঠিক আছে? সুন্দরভাবে অর্গানাইজ হইতে ডিজাইন করতে পারেন, তার মানে আপনার গ্রিড সিস্টেমটা ইনভিজিবল লাইন সবসময় মাথার ভিতরে থাকবে, অ্যালাইনমেন্টটা মাথার ভিতরে থাকবে, ঠিক আছে? কি কি প্রিন্সিপাল দেখলাম আমরা? কন্ট্রাস্ট অ্যান্ড অ্যালাইনমেন্ট, ঠিক আছে? কন্ট্রাস্টের ভিতর অনেক বিষয়গুলো আছে, অ্যালাইনমেন্টের ভিতর অনেক বিষয়গুলো আছে, আমরা জানি, ঠিক আছে? তো এরকম। আচ্ছা, রিপিটেশন রিপিটেশন দিয়েও অনেক সময় ডিজাইন বা ডিজাইন করা যায়, আবার ডিজাইনে আপনার রিপিটেশন থাকতে হবে। সাপোজ মনে করেন যে একটা কি বলা যায়, একটা ওয়েবসাইট ডিজাইন করছেন, তো ওয়েবসাইটের হোম পেজে আছে এরকম ডিজাইন, হ্যাঁ, অ্যাবাউট পেজে গেলেন, দেখেন সম্পূর্ণ ভিন্ন কালার, সম্পূর্ণ ভিন্ন ফন্ট, ওটা কি দেখতে ভালো লাগবে? তাহলে কি আপনার একটা সিমিলারিটি থাকতে হবে না, একটা রিপিটেশন থাকতে পারে না? ওইখানে যে কালার ইউজ করছেন অ্যাবাউটে ওই কালার ইউজ করবেন, একই ধরনের ফন্ট ইউজ করবেন, তাহলে তো বুঝবো এটা অ্যাবাউটে গিয়ে মনে করবে যে অন্য কোম্পানির ওয়েবসাইটে চলে আসলাম, তাই না? তো ডিজাইনে এরকম আপনার রিপিটেশন থাকতে হবে, তো ওটা হই কালার হইক বা সিম্বলিক হইক বা কিছু হইক, ওকে? আচ্ছা, এখানে দেখেন যে ডেফিনেশন যদি আমরা দেখি, রিপিটেশন ইজ সিম্পলি দ্য প্রসেস অফ রিপিটিং এলিমেন্টস থ্রুআউট এ ডিজাইন, তার মানে একটা প্রসেস, এলিমেন্টগুলো রিপিট করার একটা প্রসেস, অর সেভারাল পিস অফ ডিজাইন কোলাটারাল টু গিভ আ ইউনিফাইড লুক, তার মানে কিন্তু রিপিটেশন করবেন কিন্তু এরা যদি ছন্ন ছাড়া মনে হয়, ঠিক আছে? যদি ছন্ন ছাড়া কোনো ছন্দ নাই, ওরা মনে হইতেছে আলাদা আলাদা সবাই, কিন্তু আপনি রিপিটেশন করতে চাইছেন, ওই জিনিসটা ভালো লাগবে? হ্যাঁ, ব্যাড ডিজাইন হবে না? মনে করি এই ওয়ালের মধ্যে একটু ব্লু কালার ছিটাই দিয়েছেন, ওইদিকে এটা একটা ছিটাই দিয়েছে, মনে হবে যে কে পান খেয়ে মনে পিক ফেলছে, ঠিক আছে? ওটা কি দেখতে ভালো লাগবে? ভালো লাগবে না, ঠিক আছে? তো ওই ডিজাইনগুলো থাকবে, একটা যদি প্যাটার্ন আকারে যদি থাকতো, এরকম গোল ঘুরা হইতো বা এরকম রিপিটেড একই জিনিস থাকতো, তখন কিন্তু পানের পিকটাও ডিজাইন হইতো, ঠিক আছে? পানের পিকটাও ডিজাইন হইতো যদি পানের পিকটা সুন্দরভাবে থাকতো, একটা প্যাটার্ন থাকতো। পানের পিক ফেলছে, দেখছে মানুষের মতো একটা হয়ে গেছে, তো এটা একটা ডিজাইন হয়েছে কিন্তু, ঠিক আছে? সো রিপিটেশন, আচ্ছা, এই রিপিটেশন একটা প্যাটার্ন ফলো করতে পারে, ঠিক আছে? এটা একটা প্যাটার্ন ফলো করছে, যে রিপিটেড জিনিস হয়ে গেছে। এখন মনে করেন যে আপনাকে যদি বলি একটা ব্যাকগ্রাউন্ড করেন, যেটা ব্যাকগ্রাউন্ডটা রিপিটেশন কোনো এলিমেন্ট আছে, করতে পারবেন? একটা স্টার রাখতে পারেন, স্টারগুলো রিপিট করে ডিজাইন করতে পারেন না? একটা ডট দিয়েও তো রিপিট করে ডিজাইন, ডট 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 ডট, চারকোনা বক্স, স্টার বক্স, মানে বিভিন্ন একটা শেপ দিলেন, একটা শেপ দিয়ে বিভিন্ন ধরনের এরকম রিপিটেড করে ডিজাইন করলেন, তারপর হয়তো কালার চেঞ্জ করলেন, বিভিন্ন কালার দিলেন, এই যে অরেঞ্জের যে স্লাইসটা দিয়ে এটা করছে, স্লুজ গুড, ঠিক না? সুন্দর লাগছে, ঠিক আছে? তো একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, যখন একটা রিপিট করতেছেন একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এখানে,
ঠিক আছে। আচ্ছা, আরেক ধরনের রিপিটেশন হচ্ছে আমরা দেখতে পারি যে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমরা এক্সাম্পল দেখতে পারি, যেমন প্রাণ মশলা না, মশলার প্যাকেটগুলো সবগুলো একই ধরনের ডিজাইন, কিন্তু কালার চেঞ্জ, ওটার যে মশলার নামটা চেঞ্জ, কিন্তু প্যাটার্ন কিন্তু একই রকম। দেখি না আমরা প্রাণের মশলা বা বিডি ফুডের মশলা, ঠিক না, এরকম দেখি না যে মশলাগুলো ধনিয়া পাতা বা সামথিং মরিচ, হলুদ সব একই রকম, কিন্তু হলুদেরটা হলুদ কালার, মরিচেরটা একটু মরিচ মরিচ কালার, ঠিক আছে। হ্যাঁ, অন্য মশলাগুলো গুঁড়া ওইটা অন্য কালার, কিন্তু সবগুলো দেখেন যে একই রকম ডিজাইন, একই ধরনের লেয়ার। তার মানে তারা বুঝাইতে চাইতেছে, প্রাণ গ্রুপ বুঝাইতেছে যে এটা তোমার মানুষ ইজিলি বুঝে, এটা ডিপার্টমেন্টে পিক করতে হলে যে বুঝে এটা প্রাণের প্রোডাক্ট, এত চিন্তা করতো না। সবুজ আমার মাথার ভিতরে অলরেডি আছে, ওটা মানুষের মধ্যে চলে আসে, ঠিক আছে। এটা সবুজ উঠাইলে বুঝি এটা কি, এটা প্রাণেরটা বুঝছি, কিন্তু প্রাণের সবুজ এটা কি এটা বুঝি, ঠিক আছে। বুঝো এই প্যাকেটটা হলুদের প্যাকেট, এবং জানি এটা প্রাণের হলুদের প্যাকেট। ওকে, আচ্ছা এখন দেখেন যে, আচ্ছা ওটা হলো এই যে জিনিসটা আমরা বলতেছিলাম যে ঠিক আছে, যে প্রাণের প্রোডাক্ট বুঝলাম, ওটা একই ধরনের মশলা না, ওরা একটা গ্রুপ, মশলারা একটা গ্রুপ। এখন যদি এরকম হয় যে আপনি একটা ব্রুশিওর ডিজাইন করছেন, ওই কোম্পানির জন্য একটা আপনার সামথিং পেপার অ্যাডও ডিজাইন করতে হবে, তখন আপনার ওই কোম্পানির কিছু গ্রাফিক্যাল এলিমেন্ট থাকবে যেটা কমন, একটা প্যাটার্ন ইউজ করে তারা, তাই না? ঠিক আছে, যেমন আমরা টেলিকমিউনিকেশনের অ্যাডগুলো দেখতে পাই, গ্রামীণ ফানের অ্যাডগুলো আপনি দেখেন, পেপারে দেখেন, ওদের লোগোটা ওই একই জায়গায় থাকে, ওদের ফোন নাম্বারটা বা ওই ধরনের ঠিকানা নিচে একটা গাইডলাইন ইউজ করে, সবসময় একই ধরনের প্যাটার্ন ইউজ করে যে ওদের লোগোটা এখানে থাকবে, ঠিক আছে। ওদের কালারটা কি হবে, গ্রামীণ ফোনের কালার কি, বাংলা লিঙ্কের কালার কি, আর আরেকটা রবির কালার কি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তারা সব অ্যাডে কিন্তু ওই রকম থিম থাকে, তাই না? ওদের লোগোটা ওইভাবে ইউজ করে, লোগো কালার কি চেঞ্জ করে ওরা? চেঞ্জ করে না, মনে রাখবেন, ঠিক আছে। তার মানে আপনি যখন লোগো ডিজাইন করবেন, তখন চিন্তা করতে হবে যে লোগোটা এই কালার দিতেছি, তো এটা কি সব জায়গায় যাবে, এটা কি মানানসই কালার হবে কিনা, ঠিক আছে, ওই ধরনের কালার দিতে হবে। এখন যদি মনে অনেক মাল্টি কালার দিলেন না লোগোতে, তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। যদি ব্যাকগ্রাউন্ডটা যদি রেড হয়, আপনার লোগোর কালার যদি কন্ট্রাস্ট ক্রিয়েট না করে, তাহলে তো ভেজাল হয়ে যাবে, ঠিক আছে। তো রিপিটেড কালার, প্রক্সিমিটিটা জিনিসটা কি বলছি বলেন তো? প্রক্সিমিটি, এই ছবিটা দেখে কি বুঝতেছে? অনেক কিছু বুঝতে পারে, আপনি কি বুঝতেছেন এটা বলেন? ইউনিটি বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা দেখেন কি, আইটেমস রিলেটিং টু ইচ আদার শুড বি গ্রুপড ক্লোজ টুগেদার। তার মানে একই ধরনের আইটেমগুলা যদি তার মানে তাদের রিলেটেড হয়, হ্যাঁ, তারা একই সাথে থাকবে, তারা একই গ্রুপে থাকবে। এখন মনে করেন যে এই সাপোজ মনে করেন বিষয়টা কি, যে অনেকগুলা দেখেন যে আমরা অনেক সময় দেখি একটা মজার জিনিস না, গ্রামে যারা বড় হয়েছেন বা গ্রামে গেছেন, খেয়াল করছেন কিনা দেখছি, ওই হাঁস মুরগি দেখছেন অনেক সময়, ওই হাঁসের সাথে মুরগির বাচ্চা, মুরগির সাথে হাঁসের বাচ্চা দেখছেন? খুব ইন্টারেস্টিং, খুবই মজার বিষয়। এটা কিভাবে হয়? ডিমটা ওরা ওখানে রেখে দেয়, হ্যাঁ ঠিক আছে, চেঞ্জ করে দেয়, কিন্তু তারা দেখা যায় একসাথে দৌড়াদৌড়ি করতেছে, খেয়াল করছেন? খুবই ইন্টারেস্টিং, খুবই মজার জিনিস, কিন্তু কেমন যেন একটু খটকা লাগে না জিনিসটা? খটকা লাগে যে এটা মানাইতেছে না জিনিসটা, ইন্টারেস্টিং, দ্যাটস ইন্টারেস্টিং, কিন্তু মানাইতেছে না। সো ওইটা একটা ইন্টারেস্টিং, অন্য ভালো লাগে একটা জিনিস, আনন্দ পায়। কিন্তু যদি মনে করেন যে এটা অ্যাক্সিডেন্টও হইতে পারে, যেমন সাপোজ আপনি বুঝাইতেছেন তারা একই গ্রুপের, ঠিক আছে। সাপোজ আপনি এক বিয়ে বাড়িতে যাবেন, এক বরযাত্রী হয়ে যাচ্ছে, তো বরযাত্রী সবাই পাঞ্জাবি পরে আসছে, ঠিক আছে, হ্যাঁ পাঞ্জাবি পরে আসছে, আপনি হয়তো সাধারণ একটা পলো টি শার্ট পরে গেছেন, এখন মনে করেন যে সামথিং লাইক রেস্ট্রিক্টেড এলাকা, মনে করেন এরকম একটা, ঠিক আছে। তো আপনাকে ধরছে, ভাই আপনি কে? সবাই পাঞ্জাবি পরেছে, ভাই আপনি কে, আপনি কোথায় থেকে আসছেন, বা এরকম ধরতেই পারে না, তার মানে একটা এম্বারেসিং একটা হইতে পারে, তার মানে আপনি ওই গ্রুপ থেকে একটা আলাদা হয়ে গেছেন, তাই না? বা আপনি খাইতে বসছেন, সবাই পাঞ্জাবি পরা, আপনি পোলো টি শার্ট পরা, একটা সবাই একটু অড ফিল করেন, কন্ট্রাস্ট, কিন্তু ব্যাড কন্ট্রাস্ট। ফতোয়া যদি পড়তেন, ঠিক আছে,
আচ্ছা, তো জিনিসটা হচ্ছে কি যে আইটেমস তার মানে যে এরা একসাথে, তো এদের একসাথে রাখতে হবে, এমনভাবে রাখতে হবে যেন বোঝা যায় এরা একসাথে। ঠিক আছে, দেখেন এই সিম্পল একটা এলিমেন্ট, যেমন এই জিনিসটা এটা কেমন ছন্ন, দেখেন ঠিকানাটা এখানে, হ্যাঁ ছন্ন ছাড়া কোনো ই নাই, এটা জিনিসটা কেমন লাগতেছে, কিন্তু এই জিনিসটা দেখেন তার মানে একই, তার হ্যাঁ এর নাম এর ঠিকানা, এখানে ঠিকানা দিছে আবার এখানে ঠিকানা দিছে, ঠিক আছে, এখানে লেগেছে ঢাকা, ওই পাশে লেগেছে বাংলাদেশ, বোঝা যাবে ভালো হবে। হ্যাঁ, এখানে লেখেন বাসার 105 বাই মণিপুরি পাড়া, 105 বাই ওখানে লেগেছে মণিপুরি পাড়া। এখন মানুষ যদি ওই লিফলেট দেখে 105 বাই, রে 105 বাই কী রে ভাই, এটা মনে ভুল করে দিছে, এরকম মনে হবে না? মনে হবে? ঠিক আছে, তো এরা একসাথে থাকতে হবে এদের। হ্যাঁ হ্যাঁ, যদি আপনি বোঝাতে চান যে তারা একই জিনিস, ভাই এটা ঠিকানা, হ্যাঁ মানুষের নামও তো ঠিকানা, ঠিক না? আপনার বাসায় গিয়ে যদি কেউ আপনাকে খুঁজতে আসে, তাহলে বলেন অমুক সাহেব আছেন বা অমুকে আছেন, জিজ্ঞেস করেন, তাহলে আপনার নামটা আপনার ঠিকানা, আইডেন্টিটি কিন্তু ঠিকানা। ঠিক আছে, এখন আপনি যাচ্ছে এখানে যদি আমি ছোট হাতের লিখতাম, এই একই ফন্টের লিখতাম জোস গ্রাফিক্স, যদি এই ফন্টে লিখতাম, একই সাইজে লিখতাম, হয়তো তাহলে কি হইতো, কি প্রবলেম হইতো, এটার মধ্যে কন্ট্রাস্ট ছিল না, কন্ট্রাস্টিং সাইজ ছিল না, কিন্তু এখন বোঝা যাচ্ছে এটা বড়, এটা বড়, বোঝা যাচ্ছে এটা নাম, এটা ঠিকানা, এটা ফোন নাম্বার, কিন্তু তারা একই দলের। ঠিক আছে, এই গ্রুপিং করা, এইটা করতে হবে, ঠিক আছে, আপনার ডিজাইনে, তাহলে মিনিংফুল গ্রুপ, মিনিংফুল ডিজাইন ক্রিয়েট হবে। গুড, তার মানে এটা গুড অ্যান্ড ব্যাড প্রক্সিমিটি, তার মধ্যে ইউনিটি নাই। আচ্ছা দেখেন, এখানে দেখেন আওয়ার সার্ভিসেস লিখি আমরা অনেক সময় এইভাবে, হ্যাঁ লিখছি, মনে করেন যে সাপোজ এটা মনে করেন যে আর ফাউন্ডেশনের একটা লিফলেট হবে, তো ওরা লিফলেট কি বিভিন্ন ধরনের সার্ভিস দেয়, যেমন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এই ধরনের জিনিসগুলোও করে। ঠিক আছে, আচ্ছা এই ধরনের জিনিসগুলো যদি করে, ওগুলো একটা নিউজ প্রেজেন্টেশন, নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট, এরকম ফটোগ্রাফিক্স, এই ধরনের জিনিস। ঠিক আছে, কিন্তু হ্যাঁ ঠিক আছে এইভাবে রিডিং করে, কিন্তু বোঝা যাচ্ছে না ভালো মতো, এটা কিন্তু বেটার বোঝা যাবে। নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট, এটার একটা টাইটেল দিয়ে যদি, বা একটা টাইটেল দেই যে নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট, এই রিলেটেড যে জিনিসগুলো এক গ্রুপে ফেলে, কন্টেন্ট আমার সাইটের কন্টেন্টগুলো এটাকে এক গ্রুপে ফেলে, গ্রুপিং করে ফেললাম, ডিজাইন রিলেটেড জিনিসগুলো এরকম করে ফেলি। যদি একটা টাইটেল দেওয়া যায় যে এই গ্রুপের মধ্যে, তাতে এই টাইটেলটা দিয়ে দেয়। ঠিক আছে, হ্যাঁ যেমন জিনিসটা ক্লাস 6-এর বিভিন্ন ধরনের বিভিন্ন ক্লাস থাকে না, সেকশন এ টু, শাপলা, পদ্মা, এরকম সামথিং থাকে না বিভিন্ন ক্লাসে, যেমন বোঝা যায় কি, যেমন ক্লাস 6-এর সব ফুলের নাম, ক্লাস 7-এ সব নদীর নাম, ঠিক আছে, ক্লাস 9-এ হচ্ছে হয়তো গ্রহের নাম, নেপচুন, প্লুটো। ঠিক আছে, এখন তার মানে নেপচুন প্লুটো শুনলেই বুঝি যে এটা ক্লাস 9, হ্যাঁ ঠিক আছে, তারপরে এই পদ্মা শুনলে বুঝি এটা ক্লাস 6, ঠিক আছে, হ্যাঁ তারপর শাপলা শুনলে বুঝি এটা ক্লাস 5 বা সামথিং। ঠিক আছে, তাহলে বুঝতে পারি যে শাপলারা এই, কিন্তু ওই নামটা অ্যাপ্রোপ্রিয়েট দিতে হবে। ঠিক আছে, তো স্কুল থেকে বিভিন্ন ধরনের নাম থাকে, এক্সাম্পলটা তো এইরকম হইতে পারে, যেমন আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা একটা টাইটেল, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে কী কী শিখি, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এরকম, তাই না? গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইনের মধ্যে আমরা কী কী জিনিস শিখি, গ্রাফিক ডিজাইন প্রিন্সিপাল, হ্যাঁ ফটোশপ, ইলাস্ট্রেটর টুলস, ঠিক আছে, তারপরে এগুলোর এক্সারসাইজ এবং ব্যবহার, এগুলো আমরা গ্রাফিক ডিজাইনের মধ্যে শিখি। তা জিনিসটা অর্গানাইজ ওয়েতে যদি থাকে তাহলে ভালো লাগবে না শুনতে, দেখতেও ভালো লাগবে, এবং মানুষ, সবচেয়ে বড় কথা কি, মানুষ ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, এখন এই 4টা এলিমেন্ট প্রিন্সিপাল সম্পর্কে আমরা জানলাম, এখন সবাই বুঝতে পারতেছি? কোনো কোশ্চেন থাকলে বলেন। নেক্সট উইকে কিন্তু গ্রাফিক্স এটার উপরে পরীক্ষা হবে, থিওরি পরীক্ষা, ঠিক আছে, থিওরি পরীক্ষা, প্রিন্সিপালের উপরে থিওরি পরীক্ষা হবে। আপনি জাস্ট খাতায় একটা এক্সাম্পল দিবেন, ওটা খুব সুন্দর হইতে হবে না, কিন্তু এক্সাম্পলটা বোঝা যায়। ঠিক আছে, এক্সাম্পলটা যেমন বোঝা যায়। সো আপনার পরীক্ষার জন্য কি কি লাগবে, কালার পেন্সিল লাগবে, কারণ যদি কালার অফ কন্ট্রাস্ট বোঝাইতে চান
তাহলে কালার পেন্সিল লাগবে না, ঠিক আছে? কি লাগবে? ওই স্কেল নিয়ে আসেন, যদি পারেন গ্রাফ পেপার নিয়ে আসেন, আর জন্য না আনেন কোনো সমস্যা নেই, খাতা যদি টেনে করতে চান কোনো সমস্যা নেই, ঠিক আছে? গ্রাফ পেপার লাগবে না, সাদা পেজে নিয়ে আসবেন, সাদা সাদা কাগজে নিয়ে আসবেন, ঠিক আছে? সো পরীক্ষার বিষয়বস্তু বুঝতে পারছেন কি থাকতে পারে? লিখতে হবে, বাংলায় লেখেন, ইংলিশে লেখেন, যেভাবে লেখেন লিখতে হবে আপনার মনের মতো। কোনো এখানে কোনো নাই যে ওই ডেফিনেশন পড়ে এখানে দিতে হবে অমুকের ডেফিনেশন করে। আপনি মেন কথা, আমি আপনার কথা পড়া দেখলেই বুঝে আপনি বুঝতে পারছেন কিনা। এবং প্রত্যেকটা এই যে প্রিন্সিপালের আপনার এক্সাম্পল দিবেন, এবং এক্সাম্পল দিবেন আপনার নিজের মতো ওটাকে ব্রিফ করবেন, বর্ণনা করবেন। এর 4টা প্রিন্সিপালে, বেশি দরকার নেই। প্রশ্নও দিয়ে দিলাম, ঠিক আছে? প্রশ্নও দিয়ে দিলাম। এই 4টা প্রিন্সিপালে থাকবে যে কোনটা কোন প্রিন্সিপাল আপনি সুন্দর করে বোঝাবেন, আপনার মতো করে বোঝাবেন, ঠিক আছে? আপনার মতো করে বোঝাবেন এবং এক্সাম্পল দিয়ে বোঝাবেন, আপনার মতো করে এক্সাম্পল দিয়ে বোঝাবেন। এই 4টা প্রিন্সিপালই সবগুলাই, ঠিক আছে? তো আপনার কন্ট্রাস্ট বোঝানোর জন্য কালার পেন্সিল বা এরকম লাগবে কিছু, হ্যাঁ। আর অন্যগুলো আপনার এমনিতে হবে। ওই পেন্সিল নিয়ে আসেন, কিন্তু আঁকার জন্য পেন্সিল নিয়ে আসেন, পেন্সিল ব্যবহার করুন যেন বুঝতে পারেন। আর লেখেন, কলমে লেখেন। থিওরি ক্লাস বোর লাগে? তো বোর লাগার কথা। বলেন। গ্রাফিক্স ডিজাইন আর ইউএক্স ডিজাইন পার্থক্য, আসলে পার্থক্যর বিষয়টা কি? ইউএক্স ডিজাইনের কোর্স এটা ইউএক্স ডিজাইনের কোর্স না, কিন্তু এটা গ্রাফিক ডিজাইনের কোর্স। শিওর? ইউএক্স, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, ইউআই ডিজাইনের উপর আপনার একটা ভালো ধারণা হবে। আমি যদি বলি আপনাকে 2 মাসের 25 দিনের ভিতর আমি যদি ইউএক্স ডিজাইন শিখাই দিতে পারবো, একটু ভুল। ইউআই ডিজাইন আমি আপনাকে ধারণা দিয়ে দিতে, গাইডলাইন দিয়ে দেবো যে পরবর্তী সময় কী দিতে পারে। আচ্ছা, ইউএক্স ডিজাইন হচ্ছে ইউজার, পুরো অর্থটা কি? ইউজার এক্সপিরিয়েন্স। ইউএক্স, ইউজার এক্সপিরিয়েন্স, এটা যদি বাংলা করি কি হয়? ব্যবহারকারীর অভিজ্ঞতা। তো ব্যবহারকারীর অভিজ্ঞতা আপনি কিভাবে ডিজাইন করবেন? আপনাকে যদি এখন বলা হয় যে গ্রামীণ ফোনের কাস্টমার যে সার্ভিস, হ্যাঁ, যে ওদের যে এক্সপিরিয়েন্স হয়, যে ব্যবহারকারী যারা যেমন খুব ভালো আনন্দ নিয়ে সেই এক্সপিরিয়েন্সটা গমন করতে, লাইনে দাঁড়ায় আনন্দ নিয়ে, লাইন থেকে বের হয় আনন্দ নিয়ে, এটা দিয়ে একটা ডিজাইন করুন। গ্রাফিক্যালি কীভাবে ডিজাইন করবেন বলেন? গ্রাফিক্যালি কীভাবে ডিজাইন করবেন? হ্যাঁ, যদি বলে গ্রামীণ ফোন আপনাকে, আপনি ইউএক্স ডিজাইনার, গ্রামীণ ফোন আপনাকে বললো আচ্ছা আপনি তো ইউএক্স ডিজাইনার, তো আপনি ইউএক্স সম্পর্কে আমাদের এরকম একটা প্রজেক্টের জন্য লাগবে যে আমাদের যে কাস্টমার সার্ভিস অফিসে গেছেন না, বাংলা লিঙ্ক বা এরকম লাইনে দাঁড়াইতে হয়, টোকেন নিতে হয়, ঠিক আছে? এই সার্ভিসটা যেমন আমরা খুব সুন্দরভাবে দিতে পারি, কাস্টমাররা যেন একটা ভালো এক্সপিরিয়েন্স পায়। ইউএক্স না, ইউজার এক্সপিরিয়েন্স, ব্যবহারকারীর অভিজ্ঞতা, তাহলে ওটা আপনি ডিজাইন করতে পারবেন। করা উচিত না আপনার যে ইউএক্স ডিজাইনার হিসাবে? করা উচিত। আমি তো মনে কমিউনিটির কাছে মার কথা খাইতে পারি, বুঝছেন? ইউএক্সি বাই কমিউনিটি। কিন্তু আপনার না, আপনি সাধারণ কথা বললি যে করা উচিত আপনার অ্যাজ ইউএক্স ডিজাইনার হিসাবে, করা উচিত না? ব্যবহারকারীর অভিজ্ঞতা, আপনাকে গ্রামীণ ফোন যদি বলে যে আমাকে আমাদের কাস্টমারের এক্সপিরিয়েন্স ডিজাইন করে দিতে হবে, ওটাও তো কাস্টমার তারা না? সব কাস্টমার কি গ্রামীণ ফোনের ওয়েবসাইটে যায় গিয়ে কাস্টমার সার্ভিস নেয়? সরাসরি সার্ভিস সেন্টারে যায় না? তাহলে তাদের কি হবে?
আপনি গ্রামীণ ফোনের জন্য সুন্দর ডিজাইন করে দিলেন, বেস্ট ইউএক্স তাদের তাদের টার্গেট অডিয়েন্স করে আপনি বেস্ট ইউজার ইন্টারফেস এক্সপিরিয়েন্স প্রোভাইড করলেন, তো তাদের কি হবে যারা ওই এখানে যায়? এটা মুরব্বী, সাপোজ এখন আপনি যখন আপনার যখন এজ হবে, মুরব্বী হবেন, তখন আপনি ওয়েবসাইট পাবেন, কারণ আপনি টেকনোলজি সম্পর্কে জানেন, টেকি পারসন, দ্যাটস ডিফারেন্ট, ঠিক আছে? তো হয়তো সার্ভিস সেন্টারগুলো থাকবে না, মানুষ ওই ঘরে বসেই সব সার্ভিস নিতে পারবে। কিন্তু এখন তো আছে যারা, ঠিক আছে, যেমন আমার বাবা মা আছে, ঠিক আছে, আমার চাচা চাচি আছে, ঠিক আছে, তারা বয়স্ক মানুষ বা একটা মিডিল এজ, তারা টেকনোলজি সম্পর্কে এখনো জানে না, তারা আরও 20-25 বছর তো আশা করি তাদের হায়াত আছে, আরও থাকুক, ঠিক আছে, খোদাই খোদা আরও হায়াত দেখ সবাইকে। সো তারা তো আরও অ্যাভারেজ লাইফ টাইম তারা স্পেন্ড করবে, তাই না? তাহলে 20-25 বছর তাদের সার্ভিস দিবেন না, কাস্টমার সার্ভিস দিবেন না? ইউএক্স ডিজাইন হচ্ছে ব্যবহারকারীর অভিজ্ঞতা ডিজাইন করা, এটা একটা সার্ভিস ডিজাইন হতে পারে। আপনার এখন কি প্রোডাক্টে কি জায়গায় কোন পরিস্থিতিতে দিচ্ছেন ওটার উপরে নির্ভর করতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আমি এখনও স্টাডি করতেছি, তা আমি বললাম না যে আমার আলটিমেটলি গোল হচ্ছে আমি ইউএক্স রিসার্চার হব, ঠিক আছে? তো ওইটা নিয়ে আমি পড়াশোনা করতেছি এখন, ওইটা নিয়ে বেশিরভাগ টাইম স্পেন্ড করতেছি। সো যতটুকু করতেছি, যদি আপনাকে ভুল বানতে বোঝাই, আমি পরে আমি এটা গিলটি ফিল করবো, কারণ আমি জিনিসটা জানছি, ঠিক না? আপনি জেনে শুনে আমি ভুল জিনিস দিতে চাই না। আমি ওয়েবসাইটের ইউএক্সের এক্সপিরিয়েন্সগুলো সম্পর্কে আলোচনা করবো, এটা হইতে পারে, ঠিক আছে? আমি বুঝতে পারছিলাম যে আপনি কি জানতে চাচ্ছিলেন, কিন্তু আমি এত কথা বললাম কি যে জানার জন্য জিনিসগুলো, যে ইটস নট মানে ওয়েবের মধ্যে বা অ্যাপের মাধ্যমে এটা সীমাবদ্ধ না, ঠিক আছে? যখন আপনি ওয়েবসাইট ডিজাইন করেন, তখন আপনি যে মানুষটা আপনার ওয়েবসাইটে ডিজাইন করবে তার লাইফ সম্পর্কে আপনার একটা, যে এই ওয়েবসাইটে কীভাবে সে আসলো, আসার পরে সে না আপনার ডিজাইন দেখলো, কিন্তু আসার আগে সে কীভাবে এই ওয়েবসাইটে আসছে, আপনার একটা ফেসবুক পোস্ট দেখে আসছে, নাকি সে অলরেডি জানে গ্রামীণ ফোনের সাপোর্ট সেন্টারে গেলে আমি এই এক্সপেন্সটা পাবো। আপনি যখন ওয়েবসাইট ডিজাইন করবেন তখন ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই লোকটা কোথায় থেকে আসছে, ঠিক আছে? এটা কি গুগল সার্চ করে আসছে, নাকি আমাকে কাস্টমার কেয়ার থেকে ফোন দিচ্ছে যে আপনি অমুক লিঙ্কে যান, ওখান থেকে যা সে বা সে অলরেডি জানে, বা আপনি ফেসবুক পোস্ট দিচ্ছেন যে কাস্টমার কেয়ারে যান, কোথায় থেকে আসছে, কোথায় থেকে আপনার ওয়েবসাইটে আপনার ভিজিটর আসতে পারে। তা সো যদি ফেসবুক থেকে যদি আসে, তার এক্সপিরিয়েন্সটা এখানে অন্যরকম হইতে পারে, সে অন্যরকম চাওয়া থাকতে পারে, অন্যরকম চাওয়া থাকতে পারে। গুগল থেকে যদি আসে, সে অন্যরকম চাহিদা থাকতে পারে। সো এই ধরনের ইউজারের যে রিকোয়ারমেন্টস বা ইউজার যে তার যে একটা লক্ষ্য বা গোল যেটা আছে, সেই টাস্কটা পূরণ করবে, সেই সার্ভিসটা নেবে বা সামথিং সেটা চাচ্ছে, আপনাকে ওই পুরো এক্সপিরিয়েন্সটা ওইভাবে ডিজাইন করে ওয়েবসাইটের মাধ্যমে আনতে হবে। যেমন একটা সময় আমি বলতাম যে, মনে করি যে 3-4 বছর আগে যে খারাপ ডিজাইন ভালো ডিজাইন, ঠিক আছে, এখন বলি না, কারণ কি আমি জানি না তার ইউজার কে। যদি আমার এক্সপিরিয়েন্স থাকে যে এই ধরনের ইউজার এই প্রোডাক্টের জন্য, দেন আমি ওইটার উপর রিভিউ করতে পারি, ঠিক আছে? সুতরাং অনেকে আমাকে ইনবক্সে বলে, আমাকে অনেক মানুষ চিনে না, ঠিক আছে, কিন্তু যারা চিনে যে ইনবক্সে বলে রিভিউ করার জন্য, তো আমি একটা জিনিস বলি যে আমি যদি রিভিউ করে আমি ভুল রিভিউ করতে পারি, কারণ কি আমি তো তার অডিয়েন্স সম্পর্কে জানি না, সে কাকে টার্গেট করছে। সো সে যদি আমাকে বলে দেয় যে ভাই আমি আমার ইউজাররা এইরকম, হ্যাঁ, এরা এদিকে থাকে, এই দেশে থাকে, বা এই ধরনের মানুষ, ঠিক আছে, তখন আমি এটা বলতে পারি, ঠিক আছে? ইউএক্স ডিজাইন ইউএক্স হচ্ছে ব্যবহারকারীর অভিজ্ঞতা, আর ওই অভিজ্ঞতাকে আপনি কত সুন্দরভাবে মিনিংফুল ব্যবহারকারী যেন তার যে গোল থাকে সে লক্ষ্য পূরণ করতে পারে। একজন ইউএক্স ডিজাইনার দায়িত্ব হচ্ছে তার ওই লক্ষ্যটা পূরণ করতে সাহায্য করা, যেমন সে খুব ভালোভাবে ইজি ওয়েতে সে তার লক্ষ্যটা পূরণ করতে পারে। কিন্তু লক্ষ্যটা পূরণ করবে ইউজারই, তার পথটাকে সুগম করে দেওয়া হচ্ছে একটা ইউএক্স ডিজাইনের কাজ, ঠিক আছে? হ্যাঁ, যেমন আপনি আজকে এই ক্লাসে আসছেন, তো ক্লাসে আসার জন্য আপনাকে কি করতে হয়েছে? ছোট কিছু টাস্ক করতে হয়েছে। আপনি হয়তো বাসা থেকে বের হয়ে আপনি রিক্সা নিয়েছেন বা মেন রোডে গেছেন, রিক্সা নিয়ে মেন রোডে গেছে, মেন রোড থেকে আপনি বাসে উঠছেন, বাসে উঠে এখানে আসছেন, এখান থেকে ফার্মগেট নামছেন, সামনে ফার্মগেট থেকে এখানে এইটা আসছেন।
তো কি আপনার কতগুলো টাস্ক পূরণ করতে হলো না এখানে আসার জন্য, ঠিক না? তো এটা যদি হইতো সাপোজ আর ফাউন্ডেশন আপনাকে হেলিকপ্টারের ব্যবস্থা করে দিত না, দিলাম, তার মানে এটা অনেক সময় না সব কিছুতে পসিবল হবে না সব কিছু। তো আপনার কি আরও সুবিধা হইতো না? আপনার বাসার ছাদ থেকে চলে আসলেন একদম রাজার হালে। সো এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। তার মানে এই যে আপনি আর ফাউন্ডেশন কি করলো যে এই ক্লাসে আসার জন্য আপনাকে এরকম ব্যবস্থা করে দিল, ঠিক আছে? ওকে, যেমন হলগুলোতে আমরা যাই, যেমন বসুন্ধরা কয়েকটা হল আছে, এক একটা ভিআইপি হল আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরির হল আছে, তাই না? ভিআইপি হলে সিনেমা তো আসলে একই দেখলাম, ওই একটু দুই বড় সোফার মধ্যে দেখলাম, ঠিক আছে, বড় সোফার মধ্যে হেলান দিয়ে দেখলাম। আবার ওই যে বাইরে আছে শুয়ে শুয়েও দেখা যায়, ঠিক আছে, বাসার মধ্যে শুয়ে শুয়ে দেখি, ঠিক আছে, বেডে শুয়ে বা সোফায় কাজ হয়ে সিনেমা মুভি দেখি। তো ওই ধরনের এক্সপিরিয়েন্স তারা প্রোভাইড করছে। তার মানে ওরা চাচ্ছে যে তাদের ইউজাররা টার্গেট আসে যেমন এই ধরনের তারা বাসার একটা এক্সপিরিয়েন্স পায়, বাসার একটা ফিলিংস পায়। তাহলে কি যারা ডিজাইন করছে তারা কি এক্সপিরিয়েন্স ডিজাইনার না? এক্সপিরিয়েন্স ডিজাইন ইটস ডিফারেন্ট। তার মানে এটা ডিপেন্ড হয় যে এটা প্রোডাক্টটা কীরকম, সার্ভিসটা কীরকম। এটা যে সার্ভিস ডিজাইন হয় আপনি যে কোনো গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারেন, সমস্যা নাই। কিন্তু কেন আপনি গ্রাফিক্যালি সার্ভিসটা করতে হন, একটা ফ্লোর চার্ট বানাইতে পারেন, যেটা কথা বলতেছেন যে ইউজার এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে টোকেন নেবে, টোকেন নিয়ে সে বসবে বা কিউতে দাঁড়াবে, তারপর টোকেন নিয়ে কিউতে দাঁড়ানো, হ্যাঁ, সে বসে থাকবে, ঠিক আছে, বসে থাকবে, তারপর তার কল আসবে, সে উঠে যাবে। সো তার উঠে গিয়ে সে ওখানে দাঁড়াবে। গ্রামীণ ফোনে কী হয় যে আপনি যান, গিয়ে আপনাকে একটা টোকেন নিতে হয়, টোকেন একটা নাম্বার থাকে, নাম্বার নিয়ে আপনি সোফায় বা ওখানে বসেন না, তারপর নাম্বারটা যখন আসে তখন আপনি যান, আপনার আসে। আগে কি হইতো? আগে হয়তো কি মানুষ লাইনে দাঁড়ায় থাকতো, এখন সরকারি অফিসে যেটা হয়, ঠিক আছে, হ্যাঁ, অনেক ব্যাংকে আছে, আবার অনেক ব্যাংকে নাই, অনেক ব্যাংকে টোকেন সিস্টেম করে ফেলছে। অনেক ব্যাংকে কি আপনার লাইন ধরে দাঁড়াইতে হয়। তা দাঁড়িয়ে থাকা আপনার একটা, যদি 15-20 জনের পিছনে দাঁড়ায় আছেন, একটা খারাপ একটা এক্সপিরিয়েন্স না? কষ্ট করতে হইতেছে। যদি টোকেন দিয়ে দিত তাহলে আপনার দাঁড়ায় থাকতে হতো না। টোকেন আছে, আপনার গ্যারান্টি যে আপনি দেখতে পারতেছেন যে ওই নাম্বারে। তো খাবার দিতে যান, টোকেন নেন না, বিভিন্ন রেস্টুরেন্টে করতেছে না, অনেক রেস্টুরেন্টে টোকেনে দাঁড়িয়ে থাকেন, খাবার আপনার রেডি হয়, আপনি একটু খাবার নিয়ে আসেন, ঠিক না? আগে কি করতে হইতো? হয়তো দাঁড়িয়ে থাকতে হতো, তাকিয়ে থাকতে হতো, হয়তো দেখতে হতো আমার খাবার আসছে, ওই ওয়েটার আমার খাবার দিয়ে যাও, বা ওয়েটারের জন্য হতো। তো সার্ভিস ডিজাইনটা এরকমভাবে করছে, ওখানে বাড়তি ওয়েটারও লাগতেছে না, খরচ কম, ঝামেলাও শেষ। ইউএক্স ডিজাইন মনে হয় একটা ভালো ডিজাইন অনেক কস্টলি, অনেক কস্টলি। আর একটা ব্যাড ডিজাইন কি বলেন তো? আরও বেশি কস্টলি ওই কোম্পানির জন্য। কস্টলি না? একটা লগো ডিজাইন সাপোজ, আচ্ছা ইউজার এক্সপিরিয়েন্স বাদ দিলাম, একটা ভালো ডিজাইন অনেক কস্টলি, একটা ভালো ডিজাইনারকে হায়ার করা অনেক কস্টলি, অনেক বাজেট দিয়ে হায়ার করতে হয়। একটা খারাপ ডিজাইনার দিয়ে আরও বেশি কস্টলি। কেন? সাপোজ আপনার কোম্পানির জন্য লগো তৈরি করছেন, একটা দূর এটা আর কি, লগো তৈরি করলাম, কোম্পানি আপনার মোটামুটি ভালোই বিজনেস করতেছেন, বড় হয়ে গেছে, ঠিক আছে, বড় হয়ে গেছে। তো আপনার লগোটা কি হয়েছে, আপনার 3-4টা অফিস গেছে, তো 3টা ক্যাশ মেমো থেকে শুরু করে সব জায়গায় আপনার লগো লাগে না? গাড়িতেও লগো লাগাইছেন, ডিজাইন করছেন, বিলবোর্ড টানাইছেন বিভিন্ন জায়গায়, ঠিক আছে, ব্যানার টানাইছেন, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট হইতেছে, ঠিক আছে, পেপারে অ্যাডভার্টাইজমেন্ট, পেপার গেল, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, লিফলেট গেছে, বিজনেস কার্ড গেছে, অনেক কিছুর মধ্যে লগো গেছে, তাই না? অনেক অনেক দেখলেন কি যে লগোটা আসলে আমাদের লগোটা ভালো না। এখন আমাদের কোম্পানি বড় হয়ে গেছি, আমাদের আসলে এই ধরনের লগো আমাদের জন্য প্রযোজ্য না, আমরা চাচ্ছি আমরা রিডিজাইন করার জন্য। এখন বলেন যে জিনিসটা কি হইতে পারে? লগো তো ডিজাইন করলেন $200 দিয়ে, $100 দিয়ে, আবার নতুন লগো, সমস্যা নাই, ভালো লগোই ডিজাইন করছে, রিডিজাইন করাইল, চেঞ্জ করতে হবে সব জায়গায় গিয়ে, সব আবার প্রিন্টিং দাও, সব নতুন করে দাও, হ্যাঁ, আবার কাস্টমার তো অলরেডি আপনার লগো সম্পর্কে একটা জানে, ঠিক আছে, তো কাস্টমার যদি হঠাৎ করে দেখে লগো চেঞ্জ, তো এটা তো ভুয়া কোম্পানি। যদি দেখে যে প্রোডাক্টের মতো অন্য লগো, বুঝতে পারেন না, ভুয়া কোম্পানি। লগোটা এমন ভাবেও তৈরি করতে হবে যদিও রিডিজাইন হয় ভবিষ্যতে, এখান থেকে যে
ভালো একটা যেমন অডিয়েন্সের বা যারা ইউজার আছে তারা যেন বুঝতে পারে যে এই কোম্পানির লোগো তারা একটু চেঞ্জ করছে, ধীরে ধীরে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সো এই সাজেশনটা কিন্তু একজন যে নভিস ডিজাইনার বা ওই ধরনের ডিজাইনার না, হ্যাঁ, সে কিন্তু দিতে পারবে না, আর জানবেও না সে এইটাকে কিভাবে রিডিজাইন করতে হবে, ঠিক আছে? আর যদি লোকটা যদি যে বিজনেসম্যান যে বিজনেসটা শুরু করছিল সে তো আগে থেকে একটা ভালো লোক টাকা দিয়ে করাই নিত, তার কিন্তু এত কিছু চিন্তা করতে হতো না, ঠিক আছে? ডিজাইন চেঞ্জ হবে, টুকটাক ডিজাইন চেঞ্জ হবে, লোগো ডিজাইন প্রত্যেক কোম্পানি চেঞ্জ করে। শুধুমাত্র সবচেয়ে আমার ফেভারিট লোগো কি জানেন? আমার ফেভারিট পার্সোনাল ফেভারিট কোকা কোলার লোগো। দেশে তেমন ওয়ার্ল্ড ক্লাস মানে কি, এর উপরে আমি এখন পর্যন্ত আমার কাছে মনে হয় আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে কোকা কোলার লোগো। কেন জানেন? এটা যে কোনো ভাষায় ওরা বানাইতেছে কিন্তু একই রকম স্টাইল দিয়ে বানানো যায়, ঠিক আছে? কোকা কোলার লোগো কোনোদিন চেঞ্জ হয় না, পেপসির লোগো প্রতি বছরই চেঞ্জ হয়। কোনটা? হুন্ডাই। আচ্ছা, হ্যাঁ, লোগো তো অবশ্যই মিনিট থাকতে হবে। সো কোকা-কোলা লোগোটা একটা ভার্সেটাইল একটা লোগো, ভার্সেটাইল টাইমলেস, তার মানে এটা যুগের পর যুগে সেম লোগো চলে আসছে, ঠিক আছে? এখন তো চেঞ্জ হয় না, দরকার নাই, ওটা সিল দেখলে মনে হয় মডার্ন লোগো, ঠিক আছে? প্লাস হচ্ছে অনেক ভাষা আপনি দেখবেন যে অ্যারাবিক ভাষায় জাস্ট এক্সাম্পল দিয়ে আমরা শেষ করি আজকে। তো দেখি পাই কিনা। আচ্ছা যে পাইছি, ঠিক আছে, এটা পাইছি। দেখেন কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ধরনেরই, কিন্তু দেখেন ওদের স্টাইল থিমটা দেখলি পুরো ব্র্যান্ডিংটা সব সেম, সব সেম, ঠিক আছে? দেখেন বুঝতে পারছেন, সব সেম, তার মানে দেখলি বুঝবেন এটা কোকো। এখন যদি আপনি চাইনিজ বা জাপানে যান এটা দেখলে বুঝবেন এটা কোকো-কোলা, এটা অন্য কোনো না, বুঝতে পারবেন না, ঠিক আছে? ওই ব্র্যান্ডের ওই পুরো ফিল্ডে এটার মধ্যে দিছে, ওকে? এবং ওদের দেখেন যে বোতলগুলো সবগুলো একই রকম, একই স্টাইল, এটা দেখলে বুঝবেন এটা কোকো-কোলার কোম্পানি, ওকে? আচ্ছা তাহলে বুঝবেন, বুঝলে কি কি আমাদেরই থাকলো? হোমওয়ার্ক, পরীক্ষার প্রস্তুতি। হোমওয়ার্ক হচ্ছে পরীক্ষার প্রস্তুতি, ডিজাইন প্রিন্সিপাল, এই চারটা সম্পর্কে